শুরু হয়েছে না? হ্যাঁ, লাইভ আসছে, শেয়ার করে দিই। চালু হয়ে গেলাম কেন ভাই? আইসো কমাই দিচ্ছে নাকি? অফ করে অন করেন। ওই যে গতকালকে যে কমাইছে না, বাড়ান নেই মনে হয়, কালা বানাই দিচ্ছে আমাকে। আমার আম্মা আমার লাইভ দেখে ভাই, পরে বললো যে তুই কাল হয়ে গেছিস। জ্বালা। ঠিক আছে না? ঠিক আছে। আমি হচ্ছে যে সবাইকে একটা মেনশন দিয়ে আসি, নিচে দিয়ে আসছি মেনশন। এসএসসি 25 না, এখানে একটা মেনশন দিয়ে আসি। আর কোথায় দিতে হবে মেনশন? ও আচ্ছা, আমি তো আসল গ্রুপে শেয়ার করি। আমার যেটা মিহিন গ্রুপ, এটাই শেয়ার দিই। আচ্ছা, শেয়ার দিয়ে স্টার্ট করে ফেলবো। ঠিক আছে ভাই, আমারটা ডান, আপনি রেস্ট নিতে পারেন। ওকে, হ্যালো এভরিওয়ান। সো আপনাদের সবাইকে আবার হচ্ছে আমাদের হায়ার ম্যাথের লাইভ ক্লাস আজকে স্বাগত। আজকে আমাদের মূলত চ্যাপ্টার পড়ানো হবে দুইটা, হায়ার ম্যাথ 1 এন্ড 2। আর দুইটা চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট, দুইটা চ্যাপ্টারে অনেক মজার মজার ট্রিক্স এন্ড টিপস আছে। এবং আমি গত 10 বছর কোয়েশ্চেন অ্যানালিসিস করছি না, আমি বরং এটা দিয়ে শুরু করতে চাই যে আমাদের গত 10 বছর কোয়েশ্চেন যদি আপনি দেখেন, এখানে সবগুলো কোয়েশ্চেন অ্যাড করেছে। এটা মেইনলি হচ্ছে যে আমার কলেজ অ্যাডমিশন বইটা থেকেই নেওয়া হয়েছে। আমি আমার কলেজ অ্যাডমিশন একটা বই দিন তো। আমার কলেজ অ্যাডমিশনের বইটা থেকে নেওয়া হয়েছে। তো কলেজ অ্যাডমিশনের বইটাতে মোটামুটি হচ্ছে যে এগুলা দেওয়াই আছে, তো আমি সেটারই হচ্ছে যে ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসছি। আর ফান আর কি, আপনি হচ্ছে যে মজা পাবেন এখানে আশা করি। তো আমি আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে নিই, সলিড কালার দিন একটা। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে সবগুলো যদি আপনি কোয়েশ্চেন অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন ঘুরাই ফিরায় ডোমেইন রেঞ্জ নির্ণয়, কোডোমেইন রেঞ্জ, এগুলো নিয়ে বারবার প্রশ্ন। তো এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের বারবার হচ্ছে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো। এবং কিভাবে হচ্ছে যে মূলত আসবে, কিভাবে আমরা সলভ করব, কোন কোন শর্টকাট লাগবে, এগুলো সব হচ্ছে আমরা ডিটেইলে ব্যাখ্যা করে দিব আশা করি। সাউন্ড ঠিক আছে? সাউন্ড কম আসতেছে। কম আসতেছে? কোনটাতে লাগাইছেন? এটা দিয়ে দিছি। হ্যালো, এবার দেখেন তো। আচ্ছা দেখো, এটা দেন। হ্যালো 1 2 3, এবার দেখেন এবার সাউন্ড ঠিক আছে কিনা। হ্যালো, এবার দেখেন তো। হ্যাঁ, এবার ঠিক আছে। সাউন্ড কমানো ছিল। ফাইন না? ঠিক আছে, ওকে ওকে। এবার আগে সাউন্ড ঠিক আছে, রাইট? হ্যাঁ, এবার সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে আমরা আগে বাচ্চারা কতটুকু হচ্ছে? হ্যাঁ ফাইন, সরি আপনাদেরকে একটু প্যারা দিলাম।
যেটা বলছিলাম যে আমাদের চ্যাপ্টার 1 আর 2 পড়াবো আজকে হায়ার ম্যাথের, এবং আজকে আমরা মূলত হচ্ছে যে এই জায়গায় যদি আমরা ফার্স্টে একটু হচ্ছে যে আপনাকে ডিটেলস দেখাতে চাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে আপনারা তো সাধারণত ফাংশন ঠিকমতো পড়েন না। সো এই ফাংশন থেকে যদি আপনি খেয়াল করে দেখেন, বিগত বছরে আমি হচ্ছে যে কোয়েশ্চেনগুলো এখানে দিয়েছি, একদম সব কোয়েশ্চেন উঠাই দিছি, এবং ইন টোটাল আমার এখানে প্রায় 32টার মতো স্লাইড আছে। এই 32টা স্লাইডের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আপনার এখানে প্রায় 78 থেকে 80টা, এবং আমি জাস্ট বিগত 5 বছরের প্রশ্ন নিয়েছি, এবং আমার মনে হয় ম্যাথের অন্য কোনো চ্যাপ্টার অ্যাপার্ট ফ্রম ত্রিকোণমিতি আমাদের এতগুলো প্রশ্ন এসেছে, মানে হচ্ছে প্রত্যেকবার ফাংশন অংশটা থেকে অ্যাটলিস্ট একটা করে কোয়েশ্চেন আমরা পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা দুইটা প্রশ্ন পেয়েছি যখন আমাদের শর্ট সিলেবাস এক্সাম হয়েছে। সো এই ফাংশন চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন যেমন আসে ঠিক একইভাবে যথেষ্ট টাফ কোয়েশ্চেনও আসে, অর্থাৎ আপনাকে ভালো মতো বেসিক বুঝতে হবে, সেখান থেকে আপনাকে হচ্ছে যে ফাংশন অ্যান্সার করতে হবে। এবং আমরা দেখবো বেশ কিছু জায়গায় ডিরেক্টলি হচ্ছে যে আপনাকে ফাংশনের সংজ্ঞা পর্যন্ত দিয়েছে। যেমন প্রথম দিকে যদি আমরা চলে যাই, একটু আমি ফার্স্ট দিকের কোয়েশ্চেনগুলো দেখাই। যেমন দেখেন এই জায়গায় ডোমেইন নির্ণয় করো, সার্বিক ফাংশন কাকে বলে, এটা আসছে। ডি মর্গানের সূত্র লেখা, এটা আসছে। কার্টেসীয় গুণজ কাকে বলে, হোয়াট ইজ কার্টেসিয়ান প্রোডাক্ট, এই টাইপের কোয়েশ্চেনগুলো এসেছে। সাবজেক্টিভ ফাংশন, অন টু ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন, ইনজেক্টিভ ফাংশন, এগুলোর সংজ্ঞা বা ডেফিনেশনও বারবার আসছে। এর মানে হচ্ছে আপনার এই চ্যাপ্টারটা যখন আমরা এনালিসিস করব তখন আমাদের মাথায় রাখতে হবে, এক, আমাদেরকে সংজ্ঞা বা ডেফিনেশন পড়তে হবে। এটা চ্যাপ্টার 2 এর ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে আপনাকে বহুপদী কি, সমমাত্রিক বহুপদী কি, চক্রক্রমিক রাশি কি, অর্থাৎ এই জিনিসগুলো জানতে হবে। প্রত্যেকটা টার্মের আপনাকে ডেফিনেশন এবং প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনাকে ফাংশনের ডোমেইন কোডোমেইন নির্ণয় করা শিখতে হবে। আমার খামাখা সেট নিয়ে মাথা ঘামায় লাভ নাই। আমি জানি আপনারা সবাই সেট পারেন, আপনাদের সবার সমস্যা ফাংশনে। সো আমরা ফাংশনটা বের করা শিখবো, আমরা অপোজিট ফাংশন বের করার ক্ষেত্রে শর্টকাটগুলো শিখবো। আমরা এই জিনিসগুলোতে আজকে মূলত ক্লাসে ফোকাস করব। আর এই সবগুলো কোয়েশ্চেন আমি মূলত হচ্ছে আমার এই বই থেকেই নিয়েছি। সো যারা অলরেডি কোর্সে এনরোলড আছেন তারা এই বইটা পেয়ে যাওয়ার কথা এতদিনে, আর যারা হচ্ছে যে রিসেন্টলি এনরোল করেছেন, যেমন অনেকে গতকাল এনরোল করেছেন, তার আগে যে এনরোল করেছেন, তারা এখন হয়তো বা বইটা পান নাই, তারা 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। ঈদের আগে আমি সবগুলো ডেলিভার করে দেওয়ার চেষ্টা করব। আরেকটা স্মল আপডেট, আমাদের এনডিসি অ্যাডমিশন কোর্সে বা হলিক্রস এনডিসি সেন্ট জোসেফ অ্যাডমিশন কোর্সে ইতোমধ্যেই টোটাল আমাদের প্রায় 100 উপরে 110 জন আমি লাস্ট দেখলাম এনরোল করেছে। সো আলহামদুলিল্লাহ, দ্যাটস আ ভেরি গুড নাম্বার। আশা করছি আমরা 200 ক্রস করবো এই সিজনে। আরেকটা জিনিস, আপনাদের গাইডলাইন কোর্সটাতে আমি বলেছিলাম যে আমাদের একটু ডিলে হয়েছে, যদি আমার উচিত ছিল 25 তারিখের মধ্যে সব আপলোড করে ফেলা, এডিটার একটা ইস্যুর জন্য আপলোড করতে পারি নাই। সো গতকালকে যেমন আমারই ফ্রেন্ড পার্সা আসছিল, ও হলিক্রসের এন্টায়ার গাইডলাইন নিয়ে খুব সুন্দর করে 2টা সেশন করেছে। সো আপনাদের গাইডলাইন কোর্সটার মধ্যে আমি রেগুলার বেসিসেই হচ্ছে যে আপলোড দিতে থাকবো। মোস্ট প্রবাবলি জুনের 1-2 তারিখ লাগবে আমার সবগুলো হচ্ছে যে আমার রেকর্ড সেশন আপলোড করতে, এটার পরে আমি একটা গ্রুপ চ্যাট খুলে দিব। সো ঈদের আগে আগে সব আপলোড হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করেন না। আপনারা হচ্ছে যে গাইডলাইন কোর্সে তো আস্তে আস্তে দেখতে পারবেন। আর এক্সাম ব্যাচে যারা এনরোলড আছেন, এক্সাম ব্যাচে তো এনরোল করা থাকলে আমি দেখবেন এক্সাম রেগুলার বেসিসে নেওয়া হচ্ছে। গতদিন 72 জন এক্সাম দিয়েছে, তার মধ্যে নোভেরা নামে একটা মেয়ে ফার্স্ট হয়েছে, ও 28 পেয়েছে 30-এ। কংগ্রাচুলেশনস নোভেরাকে। বাকিদের রেজাল্টও মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। অ্যাটলিস্ট 25-এর উপরে সবার পেতে হবে 30-এর মধ্যে ডেইলি এক্সামে। যদি সেটা না পেতে পারেন তাহলে সমস্যা। অবশ্য নোভেরা যে 2টা অবজেক্টিভ ভুল করেছে তার মধ্যে একটা আমি অ্যান্সারই ভুল দিয়ে রাখছিলাম। তো নোভেরা টেকনিক্যালি 29 পেয়েছে। সো কংগ্রাটস নোভেরা। ওকে, আমরা এগিয়ে যাই। ভেরি গুড। তাহলে হচ্ছে যে আমরা আগাই। আমাদের হচ্ছে যে যথেষ্ট কথাবার্তা হয়েছে। যারা এখন আমাদের কোর্সে এনরোল করেন নাই, আপনাদের ভাই কোর্সে এনরোল করার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে বা আমাদের পেজে নক দিলেও হবে। 81836 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এখানে যোগাযোগ করলেই হবে। আমরা পড়াশোনায় ব্যাক করি। হ্যাঁ, পড়াশোনা আজকে আমরা কি কি পড়বো। আজকে আমাদের মূল টার্গেট 2টো চ্যাপ্টার পড়া। কয়টা চ্যাপ্টার পড়া বাচ্চা? 2টা চ্যাপ্টার। আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। চ্যাপ্টার ফার্স্টে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 1 and 2। সো আমি ইচ্ছা করে আগে চ্যাপ্টার 2টা পড়াবো, যেহেতু এখানে আমাদের পড়া একটু কম। সো আমি চ্যাপ্টার 2টা পড়াই আমি আগায় যাব। চ্যাপ্টার 2তে সব পড়া লাগবে না, কি কি পড়া লাগবে, কোন পার্টগুলো থেকে প্রশ্ন আসে, কোন পার্টগুলো কঠিন, আমি সেগুলো দেখাই দিব। ভাই শুধু জেনারেল ম্যাথে A+ মিস গেলে আর বাকি সবগুলোতে 80+ থাকে, নর্মালি চান্স পাওয়ার সম্ভাবনা কি? আচ্ছা, জেনারেলি সায়েন্সে A+ মিস গেলেও নেয়, বাট তখন এক্সিডিংলি ভালো মার্কস পাইতে হয়। অর্থাৎ যদি আপনি এক্সাম দিতে বসতে পারেন এবং আপনার যদি মনে করেন 50 মার্কের এক্সাম হয়, আপনাকে অ্যাটলিস্ট 47-48 পাইতে হবে। যদি ওই লেভেলের মার্কস পান তখন আপনার জন্য ইজি। সো আপনি যত মার্কস কমবে এসএসসিতে, আপনাকে তত বেশি মার্কস তুলতে হবে অ্যাডমিশন পরীক্ষায়। সো ওইটা মাথায় রাখেন, ঠিক আছে? আপনি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করেন তাহলেই হবে। গ্রুপ 1-এ আমার মনে আছে 2টা ছেলে পড়তো। সো নরডেমের আবার গ্রুপ কিন্তু হচ্ছে আপনাদের অনেকগুলো, আমার সময় ছিল 14টা, এখন মনে 18টা গ্রুপ না 17টা গ্রুপ। সো গ্রুপ 1 হচ্ছে যে একদম যারা টপ নচ, মানে মনে করেন অ্যাডমিশন টেস্টও যারা ভালো করে, এবং কিভাবে চেয়েছেন ওরা চুজ করে, নার্ডগুলো কি চুজ করে, একদম নার্ড বা আপেল যারা আছে এদেরকে সবগুলোকে ধরে বসা হয়েছে গ্রুপ 1-এ।
গ্রুপ 1-এ যে 120টা ছেলে থাকে, এক একটা ক্রিম, এক একটা মনে করেন যে মাথায় বারুদ এদের, এবং এই 120টা ছেলের মধ্যে আমার মনে আছে কোন একটা সেকশনে বুয়েটেই চান্স পেয়েছে মানে 60+, খালি একটা সেকশন থেকে নটরডেমের, একটা কলেজ থেকেও 60 জন চান্স পেয় না, সে নটরডেম একটা গ্রুপ থেকে 60 জনের উপরে চান্স পেয়েছিল। তো ওই গ্রুপ 1-এ দুইটা ছেলে ছিল যাদের লিটারালি 2 সাবজেক্টে A+ মিস ছিল, তারপরও তারা গ্রুপ 1-এ পড়ছে, এর মানে তারা অ্যাডমিশন টেস্টে ফাটাই দিছিল। সো যারা বলে যে অ্যাডমিশন টেস্ট ম্যাটার করে না, অমুক মার্কস না পেলে হয় না, এই মানুষজনগুলো নটরডেম নিয়ে কতটুকু জানে আমার জানা নাই। আমি আসলে অনলাইনে একটা জিনিস খেয়াল করে দেখছি, নটরডেম নিয়ে অনেক বেশি রং স্পেকুলেশনস চলে। ভাইয়া অ্যাডমিশন টেস্টে মার্কস ম্যাটার করে, প্র্যাকটিস ছাড়া অ্যাডমিশন টেস্টে মার্কস অনেকেই পায় না। এই জিনিসগুলো হচ্ছে যে, এবং আমি সত্যি কথা বলি, আগে কিন্তু নটরডেমের জন্য কোচিং করাটা একটা খুবই কমন ইস্যু ছিল, এখনো আছে, এখনো অনেক মানুষ কিন্তু কোচিং করতেছে। বাট নতুন করে একটা ট্রেন্ড শুরু হয়েছে অনলাইনে যে আসলে মানে কোনো ধরনের পড়াশোনা করা দরকার নেই, যার চান্স পাওয়া সে এমনিই পায়। এটা একটা খুবই রং কনসেপ্ট। আমি আপনাকে একটা সোজা কথা বলি, এই কথাটা আমি ওয়ান্স এন্ড ফর অল শেষ করে দিই বিফোর আই স্টার্ট দ্য ক্লাস। ভাইয়া বুয়েট অ্যাডমিশন টেস্টে সিট থাকে, এখন সিট আছে 1260টা। প্রতিবার বুয়েট অ্যারাউন্ড 12,000 স্টুডেন্টকে অ্যালাউ করে এক্সাম দিতে। তো আপনার প্রতি কতজন, 100 জনের মধ্যে নাকি 10 জনের মধ্যে একজন হইতে হয় মোস্ট প্রবাবলি, তাহলে আপনি বুয়েটে চান্স পাবেন। ইন রিয়ালিটি এই 12,000 যে পরীক্ষা দেয় তার মধ্যে প্রপার ক্যান্ডিডেট বা যেটাকে আমরা বলি হচ্ছে প্রপার কম্পিটিশন থাকে আসলে 5,000 জন। বাকি যে পরের যে 7,000, এই 7,000 আসলে কম্পিটিশনের মধ্যেই না, আপনি কম্পিট করেনি 5,000 জনের মধ্যে। ইস্যুটা হচ্ছে যে আপনি এসএসসি লেভেলে কতটুকু পড়েছেন তার উপর বেসিস করে আপনি হচ্ছে যে নটরডেমের ইনিশিয়াল কম্পিটিশনের মধ্যে ঢুকবেন। দ্যাট মিনস মনে করেন নটরডেমের সিট আছে 2,000, এটার মধ্যে প্রবাবল ক্যান্ডিডেট আছে 10,000, আপনি এসএসসি তে কতটুকু পড়েছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি 10,000-এর মধ্যে আছেন কিনা। এখন এই 10,000 থেকে 2,000-এর মধ্যে আসবেন কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি এই 3 মাসকে আদৌ পড়েছেন নাকি হেলায় ফেলায় নিছেন, নাকি আপনি এক্সিডিংলি ট্যালেন্টেড যে আপনি ওই ওয়েবেই চলে যাচ্ছেন, এটা আমরা কেউ জানি না। সো যারা বলে যে ভাই আসলে না পড়লেও হয়, তারা আসলে এক্সিডিংলি ট্যালেন্টেড কয়েকটার কথাই বলছে। মেজরিটি মানুষ পড়েই চান্স পাইছে, আইদার কোচিং করে চান্স পাইছে নাহলে নিজে বাসায় পড়ে চান্স পাইছে, বাট তারা পড়ছে, তারা একদম বইয়ের টাচে ছিল না, এমন সংখ্যা আসলে অত বেশিও না যতটা তারা ক্লেম করে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বারবার অনলাইনে এসব কথাবার্তা শুনে আপনারা ডিমোটিভেটেড হয়েন না বা হচ্ছে যে ওভার কনফিডেন্ট হয়ে যান না। মেজরিটি ভালো স্টুডেন্ট এই 10,000-এর মধ্যে অ্যাটলিস্ট 2,000 এই ওভার কনফিডেন্সের কারণেই হচ্ছে যে বাদ চলে যায়, এবং এই 2,000-কে যে বাদ দেওয়া হচ্ছে সেটার পিছনে একমাত্র দায়ী হচ্ছে কিছু মানুষজন যারা নিজেরা ট্যালেন্টেড বা যারা জীবনে নটরডেমে চান্সও পায় নাই কিন্তু স্টিল ভাবটা নিবে এরকম যে ভাই সে অনেক বেশি জানে, এবং সে হচ্ছে যে আপনাকে ডিকটেট করতেছে। আপনি একটু কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করলে বুঝবেন যথেষ্ট কোয়েশ্চেন ট্রিকি হয়। ইনফ্যাক্ট আপনি জাস্ট এটা চিন্তা করেন, আপনি আপনার ফিজিক্স ক্লাসে আমার কাছ থেকে যদি আপনি অ্যাটলিস্ট 5টা নতুন টপিক শিখেন, মানে আপনি 5টা নটরডেমের কোয়েশ্চেন পারতেন না, আপনি এখন পারেন, ইউ আর অ্যাটলিস্ট বেটার দেন ইউর প্রিভিয়াস ডে। এটাই হচ্ছে যে ডিফারেন্স, আপনাকে 5 মার্কের ডিফারেন্স মেক করতে হবে। ক্লিয়ার সবাই? ওকে গুড। আচ্ছা, ভাইবার কথা একজন জিজ্ঞেস করছে, ভাইয়া গত বছর ভাইবা হয়ই নাই, গত বছর কোনো ভাইবাই হয় নাই, সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সবার থাকা লাগে তা না, আমার ছিল আমি অ্যাডভান্টেজ পাইছি, না থাকলে যে চান্স পাবা না তা না। নটরডেম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য যে সবাইকে নেয় তাও না, ওইখান থেকে আমি তোকে বুঝাই, নটরডেমে প্রায় 28টা ক্লাব আছে, আমি আমার সময় আমি জানি এখন কয়টা হয়েছে, তো 28টা ক্লাবের 28 জন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তো লাগবে, দ্যাট মিন্স 100 স্টুডেন্ট থেকে লাগবে বা 200 স্টুডেন্ট লাগবে যারা কিনা কো কারিকুলার করে, বাকি 1800 স্টুডেন্ট তো কো কারিকুলার করে না, মানে হয়তো বা করতো এখন তো আর অ্যাক্টিভ নাই। যেমন আমার গ্রুপে 140 জন ছিল, 140 জনের মধ্যে আমি ছিলাম নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট, আরেকটা ছেলে ছিল নটরডেম নাট্য দলের প্রেসিডেন্ট, আমরা দুজনেই পর অবশ্য বুয়েটে গেছি। তো ভাই এই কয়েকজনই ছিল, মানে ঘুরায় ফিরায় মনে হয় আমার সেকশন থেকে আমরা উঠতে গেলে 5 থেকে 6 জন হচ্ছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, বাকি তো কেউ করতো না। তারা কি নটরডেম এমনি চান্স পেয়েছে? মেক সেন্স করে না, রাইট? এগুলো কিছু ভুয়া মিথ, এগুলো নিয়ে এত মাথা ঘামাবেন না, আপনি পরীক্ষা ভালো করে আপনি অটোমেটিক চান্স পাবেন। আমি কি বুঝতে পারছি? আইবিএতে পড়ার জন্য আল্লাহ আপনার তো গাইডলাইন দিতে দিয়ে শেষ হয়ে যাবে। আইবিএতে পড়ার জন্য সায়েন্সে পড়া বেটার। আইবিএতে 120টা সিট থাকলে সায়েন্স থেকে যায় 80 জন, কমার্স থেকে যায় 40 জন, সায়েন্সে পড়া বেটার। ক্লিয়ার? ফাইন। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে নাই, ঠিক আছে, আমরা পড়াশোনায় ব্যাক করি, অনেক আলোচনা হয়েছে, অনেক আমরা জ্ঞান দিছি, আসেন শুরু করি। প্রথমে আসেন চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-তে আমি অনেক কিছু লিখে রাখছি আপনাদেরকে পড়াবো, সো আমি একটা একটা করে স্টার্ট করে ফেলি। চ্যাপ্টার 2-তে হচ্ছে যে প্রথমে আসেন আমরা যে জিনিসগুলো পড়বো আগে আমরা বেসিকগুলো শেষ করে নিই, আপনারা এই পার্টগুলো পারেন, তারপর হচ্ছে যে আমার কাজ আপনাকে শিখাই দেওয়া। প্রথম হচ্ছে যে আপনারা যে জিনিসগুলো পড়বেন সংজ্ঞা বা ডেফিনেশন, যে সকল জিনিসের সংজ্ঞা বা ডেফিনেশন আপনাকে মাস্ট পড়তে হবে। বারবার বলছি জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, একটু ভালো করে দেখবেন। আমি কোয়েশ্চেন ব্যাংকে যদিও এই চ্যাপ্টারের কোয়েশ্চেন পাই নাই, আইদার আমি এটা সংগ্রহ করতে পারি নাই,
বাট হচ্ছে যে আমার যতটুকু জানা আছে এখান থেকে ফর শিওর কোয়েশ্চেন একটা না দুইটা আসছে। প্রথমত আপনার হচ্ছে যে বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের সঙ্গে আপনাকে মাস্ট পড়তে হবে, একটু লিখে ফেলেন আমার সাথে সাথে, বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই জায়গা থেকে মাস্ট সংজ্ঞা পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে মাস্ট সংজ্ঞা পড়তে হবে বাচ্চা। টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলবো ভাইয়া, আমাদের গাইডলাইন কোর্সে আমি ডিটেল দিয়ে রাখছি টাইম ম্যানেজমেন্ট কেমনে করতে হবে। ইনফ্যাক্ট আপনাদের একটা এক্সট্রা ভিডিও যাবে যা আমি ঈদের পরের কিভাবে হচ্ছে যে আপনি ওই 2 বার আর 2 মাস হচ্ছে যে আপনি পড়বেন, ওটার আমি একটা আলাদা রুটিন সেট করে দিয়েছি। গাইডলাইন কোর্সের ভিডিওগুলো খুব দ্রুত আপলোড হয়ে যাবে। বা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আর আমি এমনি আপনাদেরকে তো বলতেই থাকবো যখনই ক্লাস নেব। এটা হচ্ছে যে আপনার একটা সংজ্ঞা পড়বেন। নাম্বার 2 আপনি যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে যে আপনার বহুপদীর সংজ্ঞা, এটা খুবই ইম্পর্টেন্ট। বহুপদী বা যেটাকে আমরা বলি পলিনোমিয়াল, সেই দুইটা সংজ্ঞা মাস পড়ে ফেলবেন। গেল, এরপরে পড়বেন হচ্ছে যে মুখ্য পদ বা হচ্ছে যে প্রিন্সিপাল টার্ম, মুখ্য সহগ বা প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট, এগুলো প্রত্যেকটা সংজ্ঞা পড়বেন প্লিজ। বারবার বলছি, আমি এখন সংজ্ঞা পড়িয়ে সময় নষ্ট করছি না, কারণ আমি আসলে ফাংশনের দিকে বেশি ফোকাস করবো, ওখান থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, তো এটা পড়বেন। আর কি আছে, আর কি আছে, ও হ্যাঁ এটা পড়বেন, এতটুকু ডান, ঠিক আছে? তো এখন আসেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, আর আমি আপনাকে মুখে মুখে এখন বুঝাই দিব। তো বীজগাণিতিক রাশি জিনিসটা কি? বীজগাণিতিক রাশি বলা হচ্ছে যে আমাদের এমন কিছু একটা হচ্ছে যে হবে যেখানে আমরা একাধিক পদ যুক্ত থাকবে। একাধিক পদ কোন ধরনের চিহ্ন দ্বারা যুক্ত থাকবে? প্লাস মাইনাস গুণ ভাগ। যদি একাধিক পদ মাল্টিপল টার্মস, একাধিক পদ মাল্টিপল টার্ম প্লাস মাইনাস গুণ ভাগ ইত্যাদি চিহ্ন দ্বারা যদি যুক্ত থাকে বা তারা হচ্ছে যে অ্যাডেড থাকে, তখন আমরা হচ্ছে যে এটা পাবো। এছাড়া আমাদের এখানে পাওয়ার থাকবে, পাওয়ার দিয়ে হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো থাকবে। তো এখন এটা কিভাবে হয়? ফর এক্সাম্পল দেখেন, আমরা যদি এখানে দিই 2x প্লাস 3ay প্লাস √p, এটা একটা বীজগাণিতিক রাশি বা এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেখানে এটাকে আমরা বলছি এক একটা পদ, এটা একটা টার্ম বা এক একটা পদ, টার্ম বা পদ। মাথায় রাখবেন প্রতিটা টার্ম বা প্রতিটা পদ, আর এটা মানে রেসপন্স করছে না, না আসছে, প্রতিটা টার্ম বা প্রতিটা পদ অবশ্যই প্লাস বা মাইনাস দ্বারা যুক্ত থাকবে। কি বললাম? টার্মগুলোর মাঝে প্লাস অথবা মাইনাস থাকবে, প্লাস অথবা মাইনাস থাকবে, মাথায় থাকবে। অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বেসিক সবাই জানি বাচ্চা। সাপ্তাহিক পরীক্ষায় ওই সপ্তাহে যা যা থাকবে ভাইয়া, ওই সপ্তাহে সবগুলো থাকবে। এবং সাপ্তাহিক পরীক্ষার প্যাটার্ন আমি জানাবো না আগের থেকে, এটা আমি আগে থেকে বলে রাখছি। সাপ্তাহিক পরীক্ষার প্যাটার্ন আমি জানাবো না, বিকজ নটরডেমের বা হলিক্রসের ভর্তি পরীক্ষাও একই সিস্টেমে হয়, আমরা জানি না। তো আমি যদি আপনাকে জানাই রাখি আগে থেকে ফরম্যাট কি হবে, আপনি সেভাবে প্রিপারেশন নেবেন, আমি সেটা আপনাকে করতে দিব না। সাপ্তাহিক পরীক্ষা এক একবার এক এক রকম হবে, কোনোবার সংজ্ঞা দিয়ে দিব, কোনোবার বড় ম্যাথ দিয়ে দিব, কোনোবার প্যারাগ্রাফ দিয়ে দিব, এক একবার এক একটা করবো, যেন আপনি প্রিপেয়ার থাকেন, যেন আপনাকে হচ্ছে যে সব দিক থেকে প্রিপারেশন রাখতে হয়। ক্লিয়ার? বাট ডেইলি এক্সামগুলো সব এমসিকিউ হবে। ডেইলি এক্সাম এমসিকিউ না, রিজন একটা, আপনাকে রেগুলার পড়ানো। আর ডেইলি এক্সামের কোশ্চেন একটু ইজি হবে, বাট সাপ্তাহিক পরীক্ষা কোশ্চেন আমি টাফ করবো। ক্লিয়ার? বাংলা কিভাবে প্রেপ নিবা, ওইটারও হচ্ছে যে ভিডিও যাবে, সমস্যা নেই। আপনারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা তো গাইডলাইন কোর্স অলরেডি সব পেয়ে যাবেন। বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা দেখবেন। আজকে যেমন একটা বায়োলজিটা আপলোড হবে, পার্সা অলরেডি করে রাখছে, তো ওটা দেখলেই বুঝবেন যে আসলে কোনটা কিভাবে প্রিপারেশন নিতে হবে। ওকে, গেল এক, এটা গেল হচ্ছে। তার পরেরটাতে চলে যায় বাচ্চা, এভাবে গেল। যাওয়ার পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই জায়গায় লেখেন হচ্ছে বহুপদী। দেখেন বহুপদী, তো আমরা বীজগাণিতিক রাশি বুঝলাম যে বীজগাণিতিক রাশি জিনিসটা কি। বহুপদী কি? বহুপদীর ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, বহুপদীর সংজ্ঞা বা বহুপদী বীজগাণিতিক রাশির মধ্যে ডেফিনেশন হচ্ছে আমাদের এই জায়গায় যতগুলো পদ থাকবে বা টার্ম থাকবে, সেই টার্মের সংখ্যা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমাদের একটা টার্ম নিয়েও বহুপদী হতে পারে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যক টার্মস নিয়ে বা যে সংখ্যক পদ নিয়ে বহুপদী হতে পারে। না হায়ার ম্যাথে চ্যাপ্টার 3 পড়া লাগে না, আমি বলে দিব বাচ্চা, বলে দিব। গাইডলাইন কোর্সে আমাদের সব আপলোড যাবে, টেনশন নেই, চ্যাপ্টার 3 পড়া লাগে না। আমি একটু এটাতে ফোকাস করি, হ্যাঁ, নাহলে আমাদের পরে ক্লাস পিছিয়ে যাবো আমরা। এটা আমরা বললাম কি প্রথমত ভাইয়া, যে আমাদের এই জিনিসটা লাগবে। গেল, এবং এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে বহুপদীতে যে আছে সেই বহুপদীর মধ্যে আমাদের দুটো জিনিস থাকবে। এক, তার মধ্যে চলক থাকবে,
চলক বা ভ্যারিয়েবল থাকবে এবং তার পাশাপাশি এখানে ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকবে। ওকে গেল। এখন আসেন, এই যে আমাদের বহুপদী, এখানে একটা আমাদের শর্ত আছে। শর্তটা হচ্ছে এই যে চলক আছে, চলকের পাওয়ারের ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? চলকের পাওয়ারের ক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে নাম্বার 1, এই পাওয়ার আইদার প্লাস হবে অথবা 0 হবে এবং এটা অবশ্যই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। হাউএভার আমাদের বীজগাণিতিক রাশিতে এরকম কোনো সমস্যা ছিল না। বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আসলে চলকের পাওয়ার কত তা নিয়ে আমাদের ন্যূনতম মাথা ব্যথা নাই। চলকের পাওয়ার যা ইচ্ছা তাই হইতে পারে, বাট এইখানে প্যারা আছে এবং এই জন্য আমরা এখন আপনাকে দুইটা ছোট ছোট অবজেক্টিভ দিব। আমি দেখবো আপনারা কে কে রাইট অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? ফ্রাইডে দিন ক্লাস হবে না ভাইয়া? ইংলিশে দেখে ইগনোর করতেছি না বাবা, ইংরেজি পারি, আল্লাহ আপনার এটা চোখে পড়ে না। আপনি একটা বিরাট বড় মেসেজ দিয়েছেন তো, কি জানি একটা হচ্ছে আদমজি আর্মি কিছু একটা লিখছেন, আমি পুরাটার হচ্ছে যে পড়ার সময় পাইনি, এর মধ্যে আরো দুইটা কোশ্চেন চলে আসছে। ও মাই গড, আল্লাহ কি অবস্থা ভাইয়া, আপনারা মাত্র এসএসসি পাস করছেন, আপনারা যদি একটা বুয়েট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারকে বলেন ভাই ইংরেজি পারে না, আপনি একটু বাংলায় লিখে দেন, মানে আপনারা যে কি ভাবেন নিজেকে। আমি কালকে আইলস, আমি কালকে আইলস 8 পাবো, আপনি টেনশন নিন না। আগাই যাই। ওকে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম, তাহলে হচ্ছে যে আমাদের এখন হচ্ছে যে আমরা প্র্যাকটিস করব। এটা দেখেন, নাম্বার 1, এটা আছে, আপনারা আমাকে বলবেন এদের মধ্যে কোনটা বহুপদী আর কোনটা হচ্ছে যে বীজগাণিতিক রাশি, ঠিক আছে? এদের মধ্যে কোনটা হচ্ছে যে বহুপদী আর কোনটা বীজগাণিতিক রাশি? মানে সাজিদের প্রশ্ন হচ্ছে মানে আদমজি আর এনডিসির মধ্যে কোনটা মানে বেটার টু চুজ। আদমজি থেকে আমার ব্যাচে টোটাল বুয়েটে চান্স পেয়েছিল 10 থেকে 11 জন। সেই সময় আমার এনডিসির চান্স পেয়েছে 343 জন, মানে এনডিসি থেকে বুয়েটে। নাও ইউ ডিসাইড, ঠিক আছে? ওকে, দেখেন কি হবে। হ্যাঁ বলেন বলেন, অ্যান্সার বলেন, চেক করি। ওকে, দেখেন কি হবে। অ্যান্সার বলেন, অ্যান্সার বলেন। একটা বহুপদী, ওকে, ফার্স্টটা বহুপদী দেন। এক নম্বরটা বহুপদী, শুধু ওয়ান বহুপদী। আচ্ছা, শুধু এক নাম্বারটা বহুপদী, তাই তো? হ্যাঁ, শুধু এক নাম্বারটা কেন বহুপদী হবে? দুইটাই বহুপদী, এটাও বহুপদী বা পলিনোমিয়াল, এটাও বহুপদী বা পলিনোমিয়াল। দুইটাই বহুপদী বা পলিনোমিয়াল। এইটা ভাইয়া হচ্ছে যে বহুপদী না, এটা হচ্ছে অনলি অ্যালজেব্রিক। সবগুলোই কিন্তু বীজগাণিতিক রাশি, হ্যাঁ প্রত্যেকটাই বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা প্রতিটাই বীজগাণিতিক রাশি, প্রতিটাই। হাউএভার এখানে হচ্ছে যে এই দুইটা বহুপদী না, নট পলিনোমিয়াল। কেন? কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে যে চলকগুলো আছে সেগুলোর পাওয়ার কি হবে না, পূর্ণ সংখ্যা এবং প্লাস না। যেমন যদি আমি এটাকে ভাঙাই, আপনারা আবার অনেকে বলতে পারেন কোথায় ভাই, এটা তো আসতেছে 1/x² - 2 আসতেছে, তো এখানে x কি টু দি পাওয়ার -2 না? তাহলে সেটা তো প্লাস হলো না পাওয়ার, তাই না? তাহলে হচ্ছে যে 2 আর 3 কিন্তু বহুপদী না। বুঝতে পেরেছি?
অন্যান্য বিভাগের জন্য মানে আপনি বিভাগ পরিবর্তন করবেন, আমি যতটুকু জানি একটু চেক করে দিবেন তারপরে সার্কুলারটা, আমি যতটুকু জানি নটরডেম থেকে অন্য বিভাগে যেতে হলে আপনি সায়েন্স থেকে যদি কমার্সে যান আপনাকে সায়েন্সে এক্সাম দিতে হবে। হলি ক্রসের জন্য আমি যতটুকু জানি যে আপনি বিভাগ পরিবর্তন করলে যেই বিভাগে যাবেন সেই বিভাগের জন্য হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো ফর এক্সাম্পল যদি আপনি কমার্সে শিফট করেন আপনাকে কমার্সে এক্সাম দিতে হবে, এটা হলি ক্রসে। নটরডেমে আমি জানি উল্টা, নটরডেমে হচ্ছে যে সায়েন্সে থাকলে আপনি আর্টস বা কমার্সে যেতে চান আপনাকে সায়েন্সে এক্সাম দিতে হবে। তো এটা একটু আমার জানার ভুল থাকতে পারে, বাট আমার যতটুকু মনে পড়ে 1 বছর আমি এটাই দেখেছিলাম। সো আবার কি চেঞ্জ করছে কিনা মাঝখানে ক্রাইটেরিয়া আমার সেভাবে মনে নাই, তারপরে চেক করে নিন, ঠিক আছে? ওকে, আমরা আগাইলাম বাচ্চারা, তাহলে আমাদের ফার্স্ট থিং ডান। আসেন পরেরটাতে আগায় যাই। পরেরটা হচ্ছে আমাদের এবার আসবে হচ্ছে যে আমাদের মানে কি বলে এটাকে বহুপদী। So, আমরা বহুপদীর হচ্ছে পরবর্তী অংশে চলে যাব। লেখেন এক চলকের বহুপদী। আচ্ছা, এক চলক দুই চলক লাগবে না, আমরা জাস্ট হচ্ছে যে মুখ্য পদ ও মুখ্য সহগ বের করি। বা লেখেন হচ্ছে প্রিন্সিপাল টার্ম আর হচ্ছে যে কোএফিসিয়েন্ট। প্রিন্সিপাল টার্ম আর হচ্ছে প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট। তো প্রিন্সিপাল টার্ম আর প্রিন্সিপাল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে কি করব, হাউ টু ফিগার আউট, এটা করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো আমরা। এখানে মনে করেন এটা দেওয়া আছে আমাদের, এটা আমাদের একটা মনে করেন যে কোয়েশ্চেন। এখন এই কোয়েশ্চেনে বলা হয়েছে বাচ্চা যে আমাদের এক্স এর পাওয়ার কত, ঠিক আছে? কালকে সাপ্তাহিক পরীক্ষা না ভাইয়া, আপনাদের সাপ্তাহিক পরীক্ষার রুটিন চেক করেন। রুটিন হচ্ছে যে শুক্রবার দেওয়া আছে, আপনাদের এই সপ্তাহের এক্সামটা শুক্রবার দেওয়া আছে দেখবেন। আর হচ্ছে যে নেক্সট যে সাপ্তাহিক পরীক্ষা ওইটা দেওয়া আছে শনিবার, ঈদের পরের যেটা, হ্যাঁ ঈদের আগে আর কোনো সাপ্তাহিক পরীক্ষা নাই। ওকে, যেটা বলছিলাম 2x টু দি পাওয়ার 6 আর হচ্ছে যে -3x টু দি পাওয়ার 5 -x টু দি পাওয়ার 4 আর কি ফিজিক্স সহজ যদি সাজেশন দিতে প্লিজ। ভাইয়া সাজেশন নটরডেম ভর্তি পরীক্ষায় সাজেশন দিয়ে লাভ নাই, এটাতে কি আসবে আমিও জানি না, আমি জাস্ট বেস্ট গেস করতেছি, সাজেশন চেয়ে কোনো লাভ নেই। এই জায়গায় আমাকে বলছে যে মুখ্য পদ কোনটা। ভাই দেখেন, মুখ্য পদ হচ্ছে সাধারণত সেটা যেটার পাওয়ার সবচেয়ে হাইয়েস্ট, যেমন এখানে পাওয়ার হাইয়েস্ট, তাহলে এটাই হচ্ছে আমার মুখ্য পদ বা প্রিন্সিপাল টার্ম। মুখ্য পদ বা প্রিন্সিপাল টার্ম আপনাকে অনেক সময় বলতে পারে প্রিন্সিপাল টার্ম 2x টু দি পাওয়ার 6। ভাইয়া যদি আপনাকে বলা হয় মুখ্য সহগ কত বা প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট কত, তাহলে বাবা কত দিব? সেটা হচ্ছে আমাদের 2। আচ্ছা, যদি ভাই আমি এখন এই জায়গায় মাইনাস থাকতো -2 টু দি -2 x টু দি পাওয়ার 6, তাহলে কিন্তু আমাদের প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট হইতে হচ্ছে -2। এর জন্য সবার মাথায় থাকে যদি কখনো মুখ্য পদে মাইনাস থাকে তাহলে সেটা মাইনাস সহ ধরতে হবে। অর্থাৎ এখানে -2x টু দি পাওয়ার 6 থাকলে আমাদের মুখ্য সহগ বা প্রিন্সিপাল কোএফিসিয়েন্টটা -2 হইতো। এই জিনিসটা অনেকে মিস আউট করে, তো এটা কিন্তু আপনারা কোনোভাবে ভুল করেন না। এটার পরে আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে বহুপদীর মাত্রা কত। এটা অনেক ইন্টারেস্টিং, বহুপদীর মাত্রা, বা আমরা বলতে পারি হচ্ছে যে ডিগ্রি অফ পলিনোমিয়াল। তাহলে আমাদের বহুপদীর মাত্রা হবে হচ্ছে যে 6। ভাইয়া মুখ্য পদের যে মাত্রা সেটাই বহুপদীর মাত্রা, ঠিক আছে? ডিগ্রি অফ প্রিন্সিপাল টার্ম, মুখ্য পদের যে মাত্রা সেটাই বহুপদীর মাত্রা। এটা সবাই মাথায় রাখবেন, ক্লিয়ার বাচ্চা? বুঝতে পেরেছি? গুড। বহুপদীর মাত্রা আর মুখ্য পদের মাত্রাটা সেম। এখন এটা গেল এক চলক বিশিষ্ট বহুপদী। এটা কি গেল? এক চলক বিশিষ্ট বহুপদী। মানে আমরা বলতে পারি এটাকে কিভাবে বলা যায়, ও হ্যাঁ, এটাকে বলা যায় হচ্ছে যে ওয়ান ভ্যারিয়েবল পলিনোমিয়াল, ঠিক আছে? ওয়ান ভ্যারিয়েবল পলিনোমিয়াল। ওকে, গুড, সবার ডান। এখন আসেন, যদি আমাকে কখনো বলা হয় যে ভাইয়া আমার হচ্ছে যে এখানে কি বলে এটাকে, যদি আমাদের দুই চলক বিশিষ্ট থাকে তখন আমরা কি করব, বা একাধিক চলক বিশিষ্ট থাকে, চলো আমরা দেখাই। আমরা লিখে ফেলি এখন তিন চলকের বহুপদী। এটা গেল, তো লেখো এবার
2 বা 3 চলকের বহুপদী। অর্থাৎ এবার চলক শুধুমাত্র x না, অন্যগুলো হবে 2 অথবা 3 চলকের বহুপদী। এখানে মাঝে মধ্যে স্যার একটা ট্রিকও দেয়, আমি তোমাকে ট্রিকটাও ধরাই দিব। 3 চলকের বহুপদী আমরা বলতে পারি হচ্ছে যে 2 or 3 variable polynomial। তো বাচ্চা আসেন আমরা বুঝি, 2 বা 3 চলকের বহুপদী যদি আমাকে পড়তে হয়, আমাকে মাথায় রাখতে হবে ভাইয়া। আচ্ছা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, মনে করেন এটা বলা হলো, বলেন এই জায়গায় এই বহুপদীর মাত্রা কত, হোয়াট ইজ দি, আমরা বলতে পারি হচ্ছে যে কি বলে এটাকে, মাত্রা দেয় তো, মানে হচ্ছে যে আমাদের ডিগ্রি কত, বলেন এই পলিনোমিয়ালের ডিগ্রি কত, বলেন বলেন দেখি। ফ্রাইডে থেকে ক্লাস হবে কিনা? না ফ্রাইডে ক্লাস নেই ভাই। আচ্ছা উইকলি এক্সাম অনলাইনে স্টুডেন্ট কিভাবে দিবা? উইকলি এক্সামটা দেওয়ার ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে একটা পিডিএফ এর কোশ্চেনটা পিডিএফ আকারে দেওয়া হবে, তোমরা অ্যানসারটা লিখে আমাকে হচ্ছে যে সলিউশনটা ওই ক্লাসরুমের মধ্যে আপলোড করার অপশন থাকবে, আপলোড করে দিতে হবে, আমরা ম্যানুয়ালি চেক করে তোমাদেরকে গ্রেড ব্যাক করব। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। উইকলি এক্সামটার ক্ষেত্রে তোমাদেরকে আসলে হচ্ছে যে নিজেদের খাতায় লিখে ছবি তুলে পাঠাইতে হবে, এছাড়া উপায় নেই, স্ক্যান করে তারপরে পাঠাইতে হবে। আমি তোমাদের শিখাই দিব, সমস্যা না, একটা ভিডিও আপলোড করে দিব যেন তোমরা শিখে নিতে পারো কিভাবে হচ্ছে যে মানে আপলোড দিতে হবে। ফোর 4 3 3 যারা 4 লিখেছেন তারা সবাই নটরডেমে এবং হলিক্রসে চান্স পেলেন না। দেখেন এই জন্যই বলছি যে জিনিসপত্র শেখা দরকার ভাইয়া। দেখেন এটা এক্স আর ওয়াই দেওয়া, এখানে আমাকে বুঝায় চলক কোনগুলো, এটা বুঝাচ্ছে চলক বা ভ্যারিয়েবল কে। তো ভাইয়া এখানে ভ্যারিয়েবল কে এক্স আর ওয়াই, জেড তো এখানে চলক না, জেড এখানে ভ্যারিয়েবল না, জেড এখানে কি ধ্রুবক বা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ভাইয়া এই জায়গায় এক্স এবং ওয়াই যদি চলক হয়, তাহলে দেখো এক্স কিউব ওয়াই কিউব, এখানে 3xy মানে হচ্ছে এই পদের মাত্রা। যখন আমাদের একাধিক চলক থাকবে বা মাল্টিপল ভ্যারিয়েবল থাকবে, তখন পদের মাত্রা বের করতে হয় কি, ওগুলার পাওয়ার গুলোকে যোগ করে, যেমন 1 + 1 এটা কত পাওয়ার 2, এখানে জেড এর পাওয়ারই নাই, তাহলে হিসাব করলে এটার পাওয়ার 3 এটার পাওয়ার 3। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের হচ্ছে যে ভ্যারিয়েবল বা চলকের মাত্রা কত, বা আমরা যদি বলি পড়ি এই সরি আমরা যদি বলি যে বহুপদীর মাত্রা কত, তাহলে বহুপদীর মাত্রা হবে 3। যদি বলা হয় মুখ্য পদ কোনটা, এখানে মুখ্য পদ দুইটা, এক্স কিউব আর ওয়াই কিউব। দুইটাই আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কেসা লাগা, মজা লাগছে? কেসা লাগা মিনি মজাক। তাহলে আমরা এরকম ভাবে হচ্ছে যে মাথায় রাখবো। তো এখানে এটা খেয়াল রাখতে হবে যে ভাইয়া চলকটা এখানে বলে দিবে আপনাকে কোনটা কোনটা চলক, বুঝতে পেরেছি? ওকে গুড। ভাই আমি কোনো অ্যান্সার দিই না, আমার কি হবে? আমার যতটুকু মনে পড়ে, মনে করো তোমার 30টা এমসিকিউ আসছে, তুমি যদি একটা অ্যান্সার না দাও আর একটা অ্যান্সার ভুল দাও, তোমার জন্য একই রকম অবস্থায় আছে, কারণ তোমাদের দুইজনের 1 মার্ক কাটা। তো তুমি অ্যান্সার দাও না মানে তোমারও চান্স হবে না। ওকে আমরা কি বুঝতে পারছি আগে আমরা? ঠিক আছে বাচ্চারা, তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সবার জন্য মাথায় থাকে। তাহলে ভাই যদি এখন এরকম হইতো আমি এই জায়গায় এক্স কিউবের সাথে একটা ওয়াই দিয়ে দিছি, তাহলে চলকের মাত্রা কত হইতো, মানে এই বহুপদীর মাত্রা কত হইতো? তখন 4 হইতো। কেন? এই যে 3 আর 1 এর 4। সো যদি আমাদের চলকগুলো একসাথে থাকে তখন আমাদেরকে কি ওটা যোগ করতে হয়। তো যদি এখানে এক্স কিউব ওয়াই কিউব না থাকে, যদি এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকে, তাহলে কি 2 2 4 হইতো, তখন ওইটা আমাদের মুখ্য পদ বা প্রিন্সিপাল টার্ম, আর আমাদের বহুপদীর মাত্রা হইতো 4। আমরা কি লজিক বুঝেছি? আর একবার বুঝাইতে হবে শিওর ভাইয়া, খুবই সোজা জিনিস, আমি লাস্ট একবার বুঝাই দিচ্ছি। এখানে উল্লেখ করা থাকবে যে এই যে আমাদের পলিনোমিয়াল বা আমাদের এখানে যে বহুপদীটা আছে,
এটা চলক কারা, হ্যাঁ এটা চলক কারা বা ভ্যারিয়েবল কারা সেটা এখানে উল্লেখ করা থাকে। যেমন এখানে এক্স আর ওয়াই হচ্ছে যে চলক, পি অফ এক্স মানে এটা একটা ফাংশন যেটা হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন বলে। আমি টার্মটা উচ্চারণ করতে চাই ফাংশন, কারণ আপনারা অনেকে বুঝবেন না। সেটা মূলত হচ্ছে এক্স আর ওয়াই এর একটা ফাংশন। এক্স আর ওয়াই এর ফাংশন হলে এখানে চলক বা টার্ম মানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে আমি এক্স আর ওয়াই এর বেসিসে জিনিসটাকে হচ্ছে যে আগাবো, এটাই কাহিনী। তো এখানে এক্স আর ওয়াই বেসিসে আগানো হলে জেড তো আমাদের চলক না, ভ্যারিয়েবল না, ঠিক আছে। ওকে, সেন্ট জোসেফের হোস্টেলে মুসলিমদের থাকতে দেয়। ফার্স্ট অফ অল সেন্ট জোসেফ এবং নটরডেম দুইটার কোনোটাতেই তো হোস্টেল নাই, দুইটার কোনোটাই হোস্টেল নাই। নটরডেমে যেটা হয় সেটা হচ্ছে ওদের কিছু আউটরিচ প্রোগ্রামের বেসিসে ওটা হচ্ছে যে কিছু উপজাতিদের একটা কোটা আছে, সেই উপজাতিদের হচ্ছে যে ওরা কলেজে মার্টিন হলের উপরে থাকতে, সেটা খুবই মিনিমাল 10 জন 15 জন 20 জনের মতো হচ্ছে যে থাকে, এটা ওদের একটা উপজাতি কোটা, জাস্ট ওদেরকেই রাখা হয়। বাট হচ্ছে যে এমনি নটরডেমে যদি কেউ চান্স পায়, নটরডেমের আশেপাশের এরিয়াতে প্রচুর হোস্টেল আছে, সো এখানে আরামেই থাকতে পারবেন, কোনো সমস্যা নেই এবং খরচও তুলনামূলক কম। ওকে ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, ফাইন, শিওর, চলেন বুঝাই দিই। বলেন এইবার হচ্ছে যে আমাদের হ্যাঁ বলেন এবার হচ্ছে যে আমাদের এই পদটার হচ্ছে যে মুখ্য নাম কি, বহুপদীর মাত্রা কত, দেখি তাহলে বুঝবো এটা বহুপদীর মাত্রা কত। বলেন বলো এটা বহুপদীর মাত্রা কত, বা হোয়াট ইজ দি ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল। একজন বলছে যে এটাই তো ভালো ছিল ভাই, আপনি যদি ওয়াইটা মিলাই দেন তাহলে হতো। 2 দিছে, অনেকে বলছে 2, বহুপদীর মাত্রা হচ্ছে 2। ওকে, আর বাকিরা মাত্রা হচ্ছে 2 বলেছে 2। আচ্ছা, বিপ্রজিৎ বলছে 2, আর বাকিরা দেখি, সৌমি বলছে 2, শাশ্বত বলেছে 2, সৌম্যজিত বলেছে 2। তোদের সবগুলাকে পিটায় হাড্ডি ভেঙে দিব, বুঝছিস? না 2 হবে, ঠিক আছে, মজা নিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? 2। তাহলে ভাই আমাদের এখানে কেন অ্যান্সার 2 হলো দেখেন, এক্স আর জেড এই দুইটা হচ্ছে আমাদের কি, এই দুইটা হচ্ছে মূলত আমাদের এখানে চলক বা ভ্যারিয়েবল। তাহলে আমি যদি এইটা চিন্তা করি, ওয়াই তো হিসাব হবে না, তাহলে এটাও 2, এটার আসলে টেকনিক্যালি এটা কনস্ট্যান্ট, আর এখানে কত হবে, এটা হচ্ছে আমাদের জাস্ট 2। তাহলে আমাদের দিন শেষে, কারণ ওয়াই হিসাব হচ্ছে না, তাহলে এখানে বহুপদীর মাত্রা কত আসবে? 2। মাত্রা থাকবে? ওকে গুড, তাহলে বহুপদীর মাত্রা 2। ওকে, আশা করি আপনাদের সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। তাহলে ভালো, আমরা আগাইলাম আমাদের তাহলে বহুপদীর মাত্রা নিয়ে কাহিনীটা আমরা বহুত করেছি। আচ্ছা অনেক পড়া বাকি, অনেক পড়া বাকি, চলেন আগায় যাই। আমরা এখন যেটা করব, ভাগশেষ উপপাদ্য আপনারা সবাই পারেন, আমি ওইটা নিয়ে মারামারি করব না। আপনারা একটু কষ্ট করে অভেদের সংজ্ঞাটা শিখবেন, অভেদ বা আইডেন্টিটি। কেন জানি আমার মনে হচ্ছে এটা মানে ডেফিনেশন দিয়ে দিতে পারে। সো অভেদ বা আইডেন্টিটির সংজ্ঞাটা পড়ে নেবেন, ঠিক আছে? একটু লিখে রাখেন, অভেদ বা আইডেন্টিটির সংজ্ঞা পড়ব। অভেদ বা আইডেন্টিটির সংজ্ঞাটা পড়বেন যে আমাদের এমন সকল হচ্ছে যে যেই সমীকরণের চলকের সকল মানের জন্য হচ্ছে যে উভয় পক্ষ সমান, তাকে আমরা বলছি কি, অভেদ বা আইডেন্টিটি। ভাগশেষ উপপাদ্য সবাই পারেন, এটা নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা আছে। আর যেহেতু নরডেমে ক্যালকুলেটর থাকে, সেই জন্য উৎপাদকের বিশ্লেষণ খুব একটা দেয় না, উৎপাদকের বিশ্লেষণ ওরা নিজে থেকেই হচ্ছে যে আপনারা পারেন। আপনাদের যে জিনিসটা দিতে পারে বা যে সকল কোয়েশ্চেন আসতে পারে রিটেন, আমি সেগুলো একটু লিখে দিচ্ছি, লেখেন রিটেন পসিবল কোয়েশ্চেন্স, রিটেন পসিবল কোয়েশ্চেন্স। বাসায় এগুলো আজকে সবাই প্র্যাকটিস করবা। হায়ার ম্যাথের কিন্তু অবজেক্টিভ টাফ হয়, অর্থাৎ 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ দিতে কষ্ট হয়ে যাবে আজকে, দেখো। সো অবশ্যই সবাই হাত ফাস্ট করবা। নাম্বার 1 আপনার এইটা, উৎপাদকে বিশ্লেষণ, আমি লিখে দিচ্ছি কোনগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। আমার হাত নিষ্পিস করতেছে ফাংশন পড়ানোর জন্য, কিন্তু আমাকে আগে এটা শেষ করতে হবে। আমি ইচ্ছা করে ফাংশন আগে ধরে নেই, কারণ দেখা যায় তাহলে আমি ওইটা পড়াইতে পড়াইতে এইটা আর পড়াইতাম না। এই জন্য আমি আগে এটা ধরছি যে আগে ঝামেলা শেষ করি, দেন ফাংশনে ফোকাস করব। এটা গেল এক। আর আজকে তোমরা বুঝবা যে তোমরা ফাংশন নিয়ে কতটা ভুল পড়াশোনা করে আসছো, মজা হবে। যদি নরডেম কখনো বা হলিক্রস কখনো রিটেন কোয়েশ্চেন করে, তাহলে এটা আসবে।
ঠিক আছে, ওকে, এটাও সলভ করবেন। এইগুলা কোয়েশ্চেনগুলো ভাই আপনি কিসের বেসিসে চুজ করছেন? চুজ করছে এইটার বেসিসে যে নটরডেমে বা হলিক্রসে সাধারণত আমাদের অনেক বড় ম্যাথ দেয় না, অপটিমাম অ্যামাউন্টের ম্যাথ দেয়, যেটা রিজনে আমাদের এখানকার যে সরলগুলো আছে চ্যাপ্টারে, সরলগুলো সাধারণত পরীক্ষায় আসে না, কারণ এত বড় সরল করার আসলে সময় নাই স্টুডেন্টদের, সেই জন্য ওগুলো মানে জেনারেলি দেওয়া হয় না। এই জন্য আমার মতে হচ্ছে যে এগুলো আসার চান্সেস একটু বেশি। দেন আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে এইটা, এই ম্যাথটা একটু প্যারাদায়ক, সো এটা দিতে পারে। ঠিক আছে, ওকে ডান। আরো যে দুটো ম্যাথ আমার কাছে কেন জানি মনে হয় দিতে পারে, সেটা হচ্ছে আপনাদের অনুশীলনীর 8 আর 9, অনুশীলনী বা এক্সারসাইজের 8, 9 এই দুটো ম্যাথ আপনারা একটু করে যান। এই দুটো ম্যাথ দেওয়ার একটাই রিজন, এই দুটো ম্যাথ হচ্ছে যে মোটামুটি কম টাইমের মধ্যে শেষ করা যায়। ঠিক আছে, এই তোরা আমার বিয়ে নিয়ে কেন পড়ছিস ভাই? বাসায় গেলে আম্মু সারাদিন বিয়ে বিয়ে করে, তোরা যদি আমার জ্বালাস বিয়ে নিয়ে। দেখ আমি যদি বিয়ে করতাম তাহলে অবশ্যই হচ্ছে যে আমার বউ আমাকে সকালবেলায় যে ক্লাসে আসতে দিত না, কি বলতো যে থাক আজকে যেও না, আজকে একটু আমার সাথে থাকো, আজকে দরকার কি ক্লাসটা নেওয়ার, আমিও গলে যেতাম, ক্লাস নিতাম না, লস করে দিত, তোর লস হইতো না বেটা? তুই তো চাবি আমি যেন আজীবন বিয়ে না করি, তুই ওটা আমাকে বিয়ে দিস কেন? তো তুই তো গাধা বেটা। তাহলে দেখেন আমাদের এই জায়গায় 8 আর 9টা করবেন, এই দুইটা ম্যাথ আমার কাছে মনে হয় আপনাদের আসতে পারে, সেই দুইটা ম্যাথ করে নেবেন। আর কি আছে, আর কি আছে, 8, 9টা করবেন। 8 আর 9-এর পর উৎপাদক বিশ্লেষণ তো করা লাগবে না। আরেকটা কি আছে, আংশিক ভগ্নাংশ আছে তাই না? আংশিক ভগ্নাংশ করতে হবে। ওকে, এটা গেছে, আর কিছু নেই। ওকে, আংশিক ভগ্নাংশ হচ্ছে যে করাবো, তার আগে আমাদের কয়েকটা টপিক পড়তে হবে। লেখেন সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী সবাই পারবেন সংজ্ঞা, সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদীকে কি বলা যায়? হোমোলোগাস, সরি হোমোজিনাস পলিনোমিয়াল, সরি হোমোজিনাস পলিনোমিয়াল। তারপরে আছে প্রতিসম রাশি, সিমেট্রিক এক্সপ্রেশন, এই তিনটার সংজ্ঞা মুখস্থ করবা ঠাডা। বারবার বলতেছি নরডেম কিন্তু সংজ্ঞা দেয়, গতবার কিন্তু সংজ্ঞা দিয়ে দিছিল, কোনো ম্যাথ দেয় নাই, ম্যাথের সংজ্ঞা দিছে, বুঝবা ঠেলা, ঢাল কাকে বলে দিয়ে রাখছে। সো একটু ভালো করে এগুলো পড়বেন। ঠিক আছে, এই তিনটা সংজ্ঞা মাস্ট পড়বেন, মাস্ট সংজ্ঞা, তিনটা ডেফিনেশন মাস্ট। ঠিক আছে, মাস্ট মাস্ট মাস্ট, এজন্য কোনোভাবে ভুল না হয়। ভাইয়া হুবহু বইয়ের ম্যাথ আসে নটরডেমে, এই পর্যন্ত আমি দেখি নাই কখনো বইয়ের ম্যাথ বাদে অন্য কোনো ম্যাথ আসছে। এই চ্যাপ্টার থেকে যদি কখনো ম্যাথ দেয়, হুবহু বইয়ের ম্যাথ দিবে। সো ডু নট ওয়ারি অ্যাবাউট ইট, হুবহু বইয়ের ম্যাথ দিবে। বিপ্রজিৎ বলছে সিঙ্গেল থাকেন, তাহলে মজাই মজা। আমি প্রিটি শিওর বিপ্রজিৎ হচ্ছে সুযোগের অভাবে সন্ন্যাসী। সুযোগের অভাবে সন্ন্যাসী মানে হচ্ছে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছে কারণ ওকে কেউ সুযোগ দিচ্ছে না। ঠিক আছে, সবার ডান, এগিয়ে যাই। তাহলে আমাদের এত ডান হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে একটা প্রশ্ন আসে, ওই যে প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি নিয়ে, যে সকল প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি কিনা, এটা নিয়ে হচ্ছে যে একটা ব্যাখ্যা দেন। ওকে, এবার বিয়ে করা ফরজ, এটা কে বলছে? আমি যত জানি বিয়ে করা ফরজ না, বিয়ে করা উচিত, এটা যতটুকু জানি। তারা জানায় ভুল থাকতে পারে, কারণ অনেক মানুষই তো বিয়ে হয় না, তো তারা কি করবে, শেষে লাভ হবে? দেখেন এই জায়গায় আমাদের বলা হয়েছে, আপনাকে এক্সাম্পল দেখাই দিটা, হ্যাঁ, তাহলে আপনি বুঝে ফেলবেন। xy প্লাস yz প্লাস zx, এইটা একটা রাশি। ঠিক আছে, এটা একটা রাশি, কারণ হচ্ছে এটাকে আমরা বলছি একটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক বা সাইক্লিক,
চক্রক্রমিক রাশি হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট 3টা চলক থাকতে হবে, অ্যাটলিস্ট না 3টা চলকই থাকতে হবে। কয়টা চলক বা কয়টা ভ্যারিয়েবল লাগবে? 3টা ভ্যারিয়েবল মাস্ট, 3 ভ্যারিয়েবলস মাস্ট, বা 3টা চলক মাস্ট। কেন? এই 3টা চলকে কি কি আছে একটা একটা করে বুঝাই। এক্স, ওয়াই, জেড। এক্স এর মান ওয়াই এ বসাও, ওয়াই এর মান জেড এ বসাও, জেড এর মান এক্স এ বসাও। এক্স এর মান যদি ওয়াই হয়, ওয়াই এর মান যদি এক্স জেড হয়, জেড এর মান যদি এক্স হয়, ওয়াই জেড, জেড এক্স, ওয়াই এক্স। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে হচ্ছে আমাদের এইটা একটা চক্রক্রমিক প্রতিসম, বিকজ আমরা এক্স্যাক্টলি সেম হচ্ছে যে ব্যাক পেয়েছি, এক্স্যাক্ট সেম, এক্স্যাক্ট সেম হচ্ছে আমরা এখানে ব্যাক পেয়েছি। হাউএভার যদি আমাকে বলা হয় এটা প্রতিসম কিনা, অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে যে আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে আদৌ এটা সিমেট্রিক কিনা, এটা সিমেট্রিক বা প্রতিসম না। প্রতিসম হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি যে কোনো দুইটাকে চেঞ্জ করবেন, এবং প্রতিসম রাশির ক্ষেত্রে আসলে মানে 3টা বা 2টা এগুলো ম্যাটার করে না। প্রতিসম রাশির ক্ষেত্রে আসলে কয়টা চলক লাগবে সেটা ম্যাটার করছে না, আপনার এখানে জাস্ট যে কোনো দুইটাকে চেঞ্জ করতে হবে। আমি ধরে নিলাম প্রতিসম কিনা এটা প্রমাণের জন্য, বা সিমেট্রিক কিনা এটা প্রমাণের জন্য আমি এক্স আর ওয়াই এর মধ্যে এক্সচেঞ্জ আনলাম, এক্স আর ওয়াই কে এক্সচেঞ্জ করলাম। তো দেখেন আমরা নতুন যেটা পাবো, এক্স আর ওয়াই যদি চেঞ্জ আনি, এখানে ওয়াই, এটা এক্স, এটা হচ্ছে যে আমার জেড স্কোয়ার, এক্স আর ওয়াই জায়গায় ওয়াই এক্স, এক্স জেড, আর এখানে হচ্ছে যে কি ওয়াই জেড। তাই তো হয়েছে? তো দেখেন আমাদের হচ্ছে ওয়াই জেড আসছে, জেড এক্স আসছে, এক্স ওয়াই আসছে, আর এখানে আমাদের বাকিগুলো চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে বলেন এটা কি প্রতিসম নাকি না? বলে এটা প্রতিসম নাকি না? এটা ঠিকই হচ্ছে যে আমাদের কি একটা প্রতিসম রাশি। এটা প্রতিসম রাশি কেন দাঁড়াইলো? বিকজ হচ্ছে দেখেন আমাদের ঠিকই সুন্দর মতো আমাদের এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাইছি, ওয়াই এর জায়গায় এক্স বসাইছি, জেড জেড এর মতো আছে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড বসালে দেখো আমাদের হুবহু সেম আসে, অর্থাৎ এটা প্রতিসম রাশিও বটে, প্রতিসম বা সিমেট্রিক। হাউএভার যদি আমরা এইটা না করে রাদার ডিফারেন্ট কোন একটা নিতাম, যেমন এরকম কোন একটা রাশি নিতাম, যে মানে এটা যদি আমরা এখানে নিতাম, আপনি খেয়াল করে দেখবেন এই জায়গায় এটা ঠিকই চক্রক্রমিক বা সাইক্লিক, কিন্তু নট প্রতিসম। কারণ আপনি যদি এই জায়গায় এক্স আর ওয়াই এর মধ্যে এক্সচেঞ্জ জানেন, তাহলে দেখবেন জীবন আপনি এটা পাচ্ছেন না। চল আপনাকে আমি দেখাই, এক্স আর ওয়াই কে আমি এক্সচেঞ্জ করি, তাহলে দেখেন এটা এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই, ওকে ফাইন। দেন হচ্ছে যে আমরা ওয়াই কে, সেটা ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স আসছে, প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বলে কোনো ধরনের রাশি এখানে এক্সিস্ট করে না, রাইট? তাহলে এটিটা প্রতিসম না, বুঝতে পারছি? কিন্তু চক্রক্রমিক, যদি আপনি এক্স ওয়াই জেড সবগুলোকে চেঞ্জ করেন তাহলে ঠিকই মিলে যাবে। ওকে গুড, পারেন, ভালো কথা। তাহলে আসেন লাস্ট পার্টে চলে যাই আমাদের পড়াশোনার, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। সবাই এগুলো সব বুঝছি? কারো কনফিউশন আছে? নাই? আগাইতে পারি? আরেকজন আসছে, সে খোঁজ পেয়েছে আমি নাকি পালায় বিয়ে করব। আচ্ছা, আমি যদি পালায় বিয়ে করি, যদি কেউ খোঁজ পায় তাহলে কেমনে হবে? মানে তুই একটা হাইপোথিসিস দিলি বেটা, সেটারও কোনো বেসিস নাই। আল্লাহ, এই জন্য কি তোকে আমরা বলি যে তুই এখনো ছোট বাবু? এমনি এমনিতেও তা বলা হয় না। তুই যে ছোট বাবু, মাঝে মধ্যে একটু পাকনামি করিস, সেটা তোর কথাবার্তায় বোঝা যায় রে। কি আর করবি, পার্শিয়াল ফ্র্যাকশন। নে ছোট বাবু, তুই একটু ফিডারটা রাখ, দেখে একটু পড়াশোনা কর, তাহলে তোর জন্য উপকার হবে। ওকে, দেখেন পার্শিয়াল ফ্র্যাকশন। তো পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে আপনারা সবাই পারেন আমি জানি, আমি আপনাকে এখানে মূলত হচ্ছে যে আপনাকে পার্শিয়াল ফ্র্যাকশন আমি করাই দিব না, আপনাকে আমি
সিম্পলি একটা জিনিস শিখাই দেবো, আমি দেখতে চাই আপনারা পারেন কিনা। সেটা হচ্ছে এই জিনিসটা দেখেন তো, 2x³ বাই 3x হোল স্কোয়ার, সরি 3x minus 1 into twice x plus 2। আমি যদি এটাকে এখন এক্সপ্রেস করতে চাই, তাহলে আমার প্রথম যে পদ হবে সেটা কি হবে বলেন? এটাকে আমি আংশিক ভগ্নাংশ নিতে চাই বা পার্শিয়াল ফ্র্যাকশন নিতে চাই, আমার প্রথমটা কি হবে? কে বলতে পারবেন? দেখি আপনারা কত বেসিক শিখছেন জীবনে, বলেন বলেন। তুই আমার রোস্টিং পর দেখছিস কি বেটা? তুই আমার অফলাইন ব্যাচে আসলে বুঝতি। অফলাইন ব্যাচে আমার বলে আমার ক্লাসে আমার ক্লাসে কিন্তু কোনো বকাবাজি নেই। আমার ক্লাসে এই পর্যন্ত কোনোদিন কোনো স্টুডেন্টকে আমি বকা দিই নাই। সবার সাথে তুমি জিজ্ঞেস করো যে ময়ূর কখনো রাগ হয়েছে? জীবনে কেবল ময়ূর রাগ হয়েছে, কিন্তু স্টিল আমার ক্লাসে কেউ সহজে কথা বলে না, কারণ জানে একটা উল্টাপাল্টা কিছু বললে ও এমন রোস্ট হবে, ও আর জীবনও ক্লাসে মুখ দেখাতে পারবে না। মডার্ন প্রবলেম রিকোয়ার মডার্ন সলিউশন। বলেন বলেন কি হবে? ফার্স্ট টার্মটা কি হবে দেখি, কত পারেন বলেন বলেন। 1 হবে, হাবিবা শারমিন বলেছে 1 হবে। 2 হবে, ফার্স্ট তাফসির বলেছে 2 হবে, আরিফুল বলেছে 2 হবে। তোমাদের যে ঠিকমতো পড়াশোনা হয়নি সেটা মাঝে মধ্যেই বোঝা যায়, এই একাডেমিকের পড়া তোমরা পারো না। দেখো মনোযোগ দাও। প্রথমত এটা কি মূলদ ভগ্নাংশ নাকি অমূলদ ভগ্নাংশ? সরি, মূলদ ভগ্নাংশ বলছি, মানে প্রপার মানে কি বলে এটাকে, প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, আগে সেটা জানতে হবে। অর্থাৎ প্রপার ফাংশন নাকি হচ্ছে ইমপ্রপার ফাংশন। এতগুলা স্টুডেন্ট একটাও এই পর্যন্ত ঠিক বলে নাই, এতগুলা স্টুডেন্ট একটাও ঠিক বলে নাই। প্রপার ফাংশন নাকি ইমপ্রপার ফাংশন, আগে সেটা দেখতে হবে। প্রশ্ন হচ্ছে প্রপার ইমপ্রপার বের করে কিভাবে, বা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বের করে কিভাবে, এটা প্রথম টাস্ক। এটা সিস্টেম হচ্ছে, লিখে রাখেন, লবের মুখ্য পদ বা প্রিন্সিপাল টার্ম অফ নিউমারেটর বাই হরের মুখ্য পদ। তোদেরকে চটাস চটাস মার দেওয়া উচিত। লবের মুখ্য পদ বাই হরের মুখ্য পদ, প্রিন্সিপাল টার্ম অফ, এতক্ষণ পরে একজন বলতে পারছে না, 717 হয় নাই, একটা ছেলে মাত্র পারলো, ইসমাইল খান মাত্র পারছে। লবের মুখ্য পদ বাই হচ্ছে যে, না তাও হয় না, ইসমাইল তোমারটা হয় না, সরি ভুল বলেছি। লবের মুখ্য পদ বাই হরের মুখ্য পদ, বা আমরা বলতে পারি হচ্ছে যে প্রিন্সিপাল টার্ম অফ নিউমারেটর বাই প্রিন্সিপাল টার্ম অফ ডেনোমিনেটর। এখানে লবের মুখ্য পদ 2x³, হরের মুখ্য পদ কত দেখো তো, 3x এর সাথে 2x গুণ দিব। সব সময় যখন গুণ দিচ্ছি পুরোটা গুণ করার দরকার নাই। এখানে আমাদের যেটা হচ্ছে 3x এবং 2x, আমি জাস্ট এই দুটাকে গুণ দিব, আর কিছু লাগবে না আমার। মানে আমাদের সবচেয়ে বড় যে টার্মগুলো আছে সেগুলোকে গুণ দিব। সো 3x এবং 2x গুণ দিলে কত পাওয়া যায়? 3 × 6, 6x²। কাটাকাটি করেন কত আসে? x/3। এই x/3 কে ফার্স্টে লিখতে হবে, এটা আপনারা বেসিক জানেন না। আমরা এটার মাধ্যমে ফার্স্টে বের করলাম যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফাংশন। কেন? কারণ প্রপার ফাংশন হওয়ার বা প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত ছিল লবের মুখ্য পদ বা লবের মুখ্য পদের যে চলক থাকবে, চলকের পাওয়ার থাকবে, সেটা হরের মুখ্য পদের চলকের পাওয়ারের সমান, সরি চলকের পাওয়ারের থেকে ছোট হইতে হবে, ছোট হইতে হবে। যদি ছোট হয় তবে শুধুমাত্র সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। এবং এই কথাটা আপনাদের বইয়ে লেখা আছে, আপনারা পড়েন নাই ঠিক মতো। ইনফ্যাক্ট যদি আপনারা রেফারেন্স চান, চলেন আপনাকে রেফারেন্স দেওয়া হোক। রেফারেন্স ছাড়া এবার ইদানিং কথা বলা যায় না। কোথায় আছে? চল আপনাদের বইটা আমি একটু এখান থেকে বের করি, বের করে তোমাদেরকে একটু লজ্জা দিই। চলো লজ্জা দেওয়ার জন্য গিল ট্রিপ দিই তোমাদেরকে। এই যে হাই, দেখছো দেখছো এই কথাটা লেখা আছে, কোথায় লেখা আছে? 55 নাম্বার পৃষ্ঠার একদম লাস্টে লেখা আছে। শিট, বইয়ে আছে কিন্তু পারো না, ছি 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 ছি, লজ্জা। দেখো দেখো দেখো, 55 নাম্বার পেজে লাস্টে দেওয়া আছে। 55 নাম্বার পেজে লাস্টে কি দেওয়া আছে? তাহলে হচ্ছে 55 পেজে লাস্টে বলাই আছে, দেখবেন যে যদি আমাদের দুটো পদ, মানে দুটো হচ্ছে যে আমাদের এখানে বহুপদী থাকে, তাহলে উপরের বহুপদীর মাত্রা এবং নিচের বহুপদীর মাত্রার মধ্যে আমাদেরকে জানতে হবে কোনটা ছোট কোনটা বড়। যদি লবের মাত্রা হরের মাত্রার থেকে ছোট হয় তবেই সেটা প্রকৃত ভগ্নাংশ। ইফ ডিগ্রি অফ নিউমারেটর ইজ লেস দেন ডিগ্রি অফ ডিনোমিনেটর, তবে শুধুমাত্র সেটাকে আমরা কি বলছি? প্রকৃত ভগ্নাংশ। তো এখানে তো আমাদের পদের মাত্রা, এখন বহুপদীর মাত্রাকে আমরা বের করে মুখ্য পদের মাধ্যমে, তাহলে মুখ্য পদ বা প্রিন্সিপাল টার্মগুলোকে আমরা জাস্ট কম্পেয়ার করছি, দেখেন এটা কিন্তু অপ্রকৃত হয়েছে। রাইট হলো?
তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে ভাইয়া x/3 আমাদের এখানে ফার্স্ট বসাইতে হবে। বাকিটুকু নরমাল, বাকিটুকু হচ্ছে কি, এখন হচ্ছে যে আমরা জানি a/3x - 1 প্লাস b/2x + 2। অবজেক্টিভে আমার মনে হয় অ্যাড্রেস এটাই দিতে পারে, এর থেকে বাইরে কিছু দিবে না। সমঝে? কিছু বুঝলাম? কিছু শিখতে পারলাম? আচ্ছা, আশা করি আপনারা এতটুকু পর্যন্ত শিখতে পেরেছেন। তো এখন আমরা অলরেডি হচ্ছে জিনিসটা জানলাম, বেসিক জানা হয়েছে। এখন আমরা হচ্ছে একটা ছোট্ট শর্টকাট শিখব, তার নাম হচ্ছে থাম্ব রুল। আংশিক ভগ্নাংশ নিয়ে আমার একটা 30 মিনিটের লেকচার আছে ইউটিউবে। যদি কারো মনে হয় যে আপনারা হচ্ছে যে কি বলে এটাকে, আংশিক ভগ্নাংশে বেসিক জানেন না বা আংশিক ভগ্নাংশ আপনাদের একটু দেখা লাগবে, আমি 30 মিনিটের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি গত দিনের মতো আপনাদের কোর্সের গ্রুপটাতে। আমি ভিডিওটা আপলোড করে দিবনি বা লিঙ্কটা দিয়ে দিবনি। আপনাদের যাদের যাদের আংশিক ভগ্নাংশ মনে হয় যে আমার বেসিকে দুর্বলতা আছে, আপনারা ওইটা দেখে নিন। আমি এটা এখন লাইভ ক্লাসে সময় নষ্ট করছি না, কারণ আংশিক ভগ্নাংশ তো বড়, এত বড় জেনারেলি দেয় না। আমি আপনাকে শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি, থাম্ব রুলের, ওইটা দরকার হবে। থাম্ব রুলের শর্টকাটটা দেখেন। আর আপনাদের কিন্তু কোর্সের গ্রুপে অলরেডি ফ্রিকশন এবং পুলি নিয়ে আমি কিন্তু 4টা ভিডিও আপলোড দিছি। 4টাই দেখা লাগবে এমন না। যাদের মনে হয় যে ভাইয়া সময় আছে দেখে ফেলি, এখন এটা এমনিও ইন্টারমিডিয়েটে উঠলে লাগবে, আমি যেটা পড়াইছি সেটা ইন্টারমিডিয়েটেও লাগবে, আপনার কোনো লস নাই ওটা দেখলে, তারা দেখে নিন, আপনাদের অনেক উপকার হবে। ইন্টারমিডিয়েটে এমনিও নিউটন এন্ড মেকানিক্স পড়তে গেলে আপনারা পড়তেই হবে। ওকে, আপনাদের যারা পেইড ব্যাচের কোর্স, ওইখানে মানে কোর্স গ্রুপে, পেইড ব্যাচের কোর্স গ্রুপে তো সবই দেওয়া আছে। ওকে, আমরা আগাই। থাম্ব রুল, থাম্ব রুলটা হচ্ছে দেখেন, এখানে আমাকে বলা হলো এরকম 2x - 1 বাই 3x + 2 ইন্টু 5x - 3। এই টাইপের যখন হচ্ছে যে কোয়েশ্চেন আসবে, থাম্ব রুল আমাদেরকে বলে, আপনার মনে হয় মেজর এটা পারেন থাম্ব রুলটা, এটা খুব সহজে করা যায়। আমরা প্রথমে জানি যে এখানে 3x + 2 আসবে আর এখানে 5x - 3 আসবে, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে ভাই উপরে কোন জিনিসগুলো বসবে, রাইট? আসেন সেটা বুঝি। সেটা বোঝার জন্য ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এই জায়গায় এক্সটাকে মানে কত বসাইলে আমার এই রাশিটা 0 হয় সেটা বের করি। চলো, এটাকে 0 বানাইতে হয়, তাহলে 3x + 2 = 0 ধরলে x এর মান চলে আসে -2/3, রাইট? এটাই তো। তাহলে x এর মান -2/3 বসাবো, বসালে দেখেন এটা 0 হয়ে যায়। তাহলে আমি এখানে থাম্ব রুল মানে হচ্ছে আমি এখানে থাম্ব দিয়ে জিনিসটাকে আটকায় দেখবো, এটাকে থাম্ব দিয়ে আটকায় আমি দেখুন বাকিগুলো কত আসে। তো আমরা বসাই, উপর হচ্ছে 2 × -2/3 - 1, আর এখানে হচ্ছে যে 3x + 2, তো এটা এরকমই থাকবে। আর এখানে 5 এর সাথে বসাই, তো 5 × -2/3 - 3। সিমিলারলি গোস ফর দিস ওয়ান, যদি আমি 5x - 3 দেখি, থ্রি বাই ফাইভ, সো 3/5 হলে আমার এখানে চলে আসবে 2 × 3/5 - 1, এখানে আসবে হচ্ছে 3 × 3/5 + 2, রাইট? এভাবে করলে হচ্ছে সুন্দর মতো আমাদের একটা মানে ভ্যালু চলে আসলো, এবং এটাই আমাদের ডিরেক্ট অ্যান্সার। আমাদের কষ্ট করে পুরাটা করা লাগতেছে না। এসএসসি 26-এর শর্ট সিলেবাস, আপনাদেরও শর্ট সিলেবাসই হবে, ফুল সিলেবাস হবে না, আপনাদের শর্ট সিলেবাসই হবে বাচ্চা। গাইডলাইন এক্সাম ব্যাচে আছে, লিংক পান না? এক্সাম ব্যাচের লিংক তো দিয়ে দিছি, গাইডলাইনের তো দিয়ে দিছি লিংক। না পেলে আমাকে নক দেন ফেসবুকে, আমার পার্সোনাল অ্যাকাউন্টটাতে নক দেবেন, পেজে না দিয়ে পার্সোনাল অ্যাকাউন্টটাতে নক দেবেন। আমি তো সবাইকে দিয়ে দিছি, না পাওয়ার তো কারণ নেই। ওকে, ঠিক আছে, সবার ডান? ওকে, গুড। তাহলে আমরা সবাই আগায় যাই। তাহলে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত ডান হয়েছে। আমরা এখন চলে আসবো ফাংশনের চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টার 2-তে যা যা দরকার পড়াই দিছি, আল্লাহর রহমতের কোনো কিছুই বাকি নেই। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সেট অ্যান্ড ফাংশনে। তাহলে হেডিং দেন সেট অ্যান্ড ফাংশন, চ্যাপ্টার 1 সেট অ্যান্ড ফাংশন। চ্যাপ্টার 1 সেট অ্যান্ড ফাংশন পড়ানোর জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, কারণ এখানে আমাদের অনেক হচ্ছে যে গোলা বারুদ জিনিসপত্র দেখানো যাবে, এবং এখানে বেশ মজার মজার শর্টকাট সহ অনেক কিছু আছে যেটা আমরা ইভেন্চুয়ালি জানবো। বাট তার আগে অবশ্যই আপনাকে সেট থেকেও কিছু প্রশ্ন পড়ে রাখতে হবে, বিকজ সেট থেকে যে একেবারে আসে না তা না। আরেকবার একটু বুঝাই দিব, আরেকবার বুঝাই দিতে হবে, আরেকবার একটু বুঝাই দিন। হ্যাঁ, শিওর শিওর শিওর, ওকে শিওর বাবা, সরি তাড়াহুড়া করেছে মনে হয়। এক্সাম্পলটা বুঝাই দিচ্ছি। আমরা এখানে এ বি বের করে অনেক কষ্ট করে না, এত কষ্ট করে বি বের করার কিছু নাই। আমরা ফার্স্টে 3x + 2টা বসাবো। ও বাই দ্য ওয়ে, থাম্ব রুল শুধুমাত্র তখনই কাজ করবে
যখন এখানে পাওয়ার 1, ভিতরেও পাওয়ার 1 বাইরেও পাওয়ার 1, মানে 3x স্কয়ার আর এখানে হোল স্কয়ার থাকলে কিন্তু কাজ করতো না। যদি ভিতরে পাওয়ার 1 বাইরেও পাওয়ার 1 থাকে মানে ডেনোমিনেটর হরগুলোতে, তবে শুধুমাত্র কাজ করবে এবং সেটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রেই কাজ করবে, অপ্রকৃততে না। ঠিক আছে, সেটা যেন সবার মাথায় থাকে। সো আচ্ছা, অপ্রকৃততে কাজ করতে পারে, আমি চেক করে দেখি নাই, সাধারণত প্রকৃতই তো দেয়, এটা চেক করা হয়নি। তোমরা একটু চেক করে দেখো এটাতে মিলে কিনা, মোস্ট প্রবাবলি মিলবে। আচ্ছা, চেক করে দেখো আর কি। সো আমরা এখন যেটা করবো, এই জায়গায় ভিতরে পাওয়ার থাকলে কাজ করে, শুধুমাত্র পাওয়ার 1 গুলো থাকলেই কাজ করবে। সো মনে করো 3x + 2 আছে। এখন আমি দেখবো যে 3x + 2 তে x এর মান কত বসালে এটা 0 আসে। দেখলাম এখানে x এর মান যদি -2/3 বসাইতাম তাইলে এই পুরোটা 0 হয়ে যেত। তাহলে আমি এই ভ্যালুটার সাথে এখন যেটা করব, x এর মানকে এই দুটার মধ্যে বসাই দিব, বাকি পদগুলোর মধ্যে বসাই দিলে যে মানটা আসবে সেটাই মূলত a। সিমিলারলি আমি হচ্ছে যে 5x - 3 এর জন্য দেখলাম যে x এর মান 3/5 হতে হবে। 3/5 বসাও, তাহলে হচ্ছে দেখা যাবে আমাদের এক্স্যাক্টলি যে মানটা আসবে সেটা হচ্ছে যে আমাদের b এর মান। লজিক বুঝা গেছে? আচ্ছা, তাননি হাসান বলছে এমসিকিউ এর কারেক্ট অ্যান্সারগুলো কিভাবে বুঝবা? ভাই তুমি দেখবা তোমাদের গ্রুপে, মানে গুগল কি বলে এটাকে, ক্লাসরুমে তোমাদের অলরেডি হচ্ছে যে কারেক্ট অ্যান্সারের শীট এবং একটা ডিটেইলড হচ্ছে যে এক্সেল শীট দেওয়া আছে। ডিটেইলড এক্সেল শীটে তোমার নামে গেলে তুমি দেখতে পাবা তুমি এক্স্যাক্টলি কোনটা দিছে এবং কোনটা কারেক্ট কোনটা রং। আর আরেকটা সলিউশন শীট অলরেডি আপলোড করা আছে এবং এক সেট না 2 সেট সলিউশন শীট আপলোড করা আছে। তোমার দিছে কিন্তু এক সেট পরীক্ষা, আমি কিন্তু 2 সেটের অ্যান্সার দিছি, অর্থাৎ সেপারেট একটা সেটও আমি করে রাখছিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য। 2 সেটের দেখবা হচ্ছে যে সলিউশন শীট তোমাকে দেওয়া আছে। তো তুমি ওই 2 সেটের সলিউশন শীট থেকে দেখতে পারবা তুমি কোনটা রাইট কোনটা রং করছো, সেটা তোমার ডিটেইলড এক্সেল এর মধ্যে দেওয়া আছে। একটা দেওয়া আছে তোমার রেজাল্ট আলাদা করে, একটা দেওয়া আছে ডিটেইলড এক্সাম রেজাল্ট। ঠিক আছে, ওকে। গ্যাঞ্জাম বলা, আচ্ছা এটা গ্রুপ চ্যাটে দিও ভাইয়া, এটা গ্রুপ চ্যাটে দিও, সমস্যা নেই, গ্রুপ চ্যাটে দিও, তোমাদের গ্রুপ চ্যাট আছে এটার মধ্যে দিও। ওকে, আমরা আগাই। সবার এতটুকু ডান হলে আসেন আমরা হচ্ছে যে ইয়াতে চলে আসি, কি বলে এটাকে, চ্যাপ্টার 1 এ চলে আসি। ও বাবা, অনেক পড়া। চ্যাপ্টার 1 আসেন। প্রথমত আপনারা সেট ফাংশন থেকে কি কি পড়বেন? সেট ফাংশন থেকে আপনারা মনে হয় সার্বিক সেট, উপসেট, ফাঁকা সেট, সেটের অন্তর, প্রকৃত সেট, এগুলো সব পারেন। প্রকৃত উপসেট কয়টা, এটা নিয়ে অনেকের হচ্ছে একটা সমস্যা। অনেকে হচ্ছে যে ফাঁকা সেটকে প্রকৃত উপসেট ধরে না। ঠিক আছে, আপনাদের হায়ার ম্যাথ বই অনুযায়ী ফাঁকা সেট প্রকৃত উপসেটের মধ্যে পড়ে। তো আপনারা প্রপার সেটের মানে ফাঁকা সেট বা হচ্ছে যে নাল সেটকে প্রপার সেটের মধ্যে ধরবেন। কি প্রশ্ন আপনাদের? সেকেন্ডটার নিচে +2 হলো কেন? এই +2, এই যে 3x + 2 এর +2 হইছে ভাইয়া, x এর মান বসাইছি 3/5, এখানে x এর মান বসাই 3/5, এই +2 থেকে এখানে +2, বুঝছি? এই যে এইখানে +2 এখানে আসছে। ওকে, চ্যাপ্টার 1 এ আসেন বাচ্চা, চ্যাপ্টার 1 এ যাই। চ্যাপ্টার 1 এ হচ্ছে যে আমরা সলভিং এ যাই বা প্রশ্নে যাই। আপনারা পূরক সেট, শক্তি সেট সবাই পারেন, এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভেন ডায়াগ্রাম, নিশ্ছেদ সেট, কার্টেসীয় গুণজ সেট, এগুলো আপনারা সবাই মোরলেস পারা উচিত। তাহলে আমি এখন যেটা যাব সেটা হচ্ছে যে মূলত সেট অ্যান্ড ফাংশনে। সেট অ্যান্ড ফাংশনে আপনাদের অনেক কিছু আছে, আমরা একটা একটা করে আগাই। এবং সেট অ্যান্ড ফাংশন হচ্ছে আমরা বেসিক বুঝবো চারশোটা কি। তার আগে আমরা ব্যবধিটা শিখবো। দেখেন হচ্ছে যে আমাদের ব্যবধি বা ব্র্যাকেটস, আসেন ব্যবধি বুঝি। ব্যবধিতে বা ব্র্যাকেটসে একটা ছোট্ট কনসেপ্ট আগে শিখে ফেলেন। ফার্স্ট ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট। কি বলেছি? ফার্স্ট ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু হচ্ছে যে থার্ড ব্র্যাকেট। গ্রুপ চ্যাটে কিভাবে অ্যাড হবা? ভাইয়া গ্রুপ চ্যাটে আমি সবাইকে অ্যাড করে দিছি। আমি আজকে আরেকবার ইনভাইট পাঠাবো নি, ক্লাস শেষে, এখনই ক্লাসটা শেষ করে আমি পাঠিয়ে দিচ্ছি ইনভাইট। দেখেন আপনাদের সবারই ইনভাইট জগা, যদি স্প্যামটা চেক করেন ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। ফার্স্ট ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু কি? থার্ড ব্র্যাকেট। এখন আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আমাদের হচ্ছে যে তিনটা ব্র্যাকেট আসলো, এই ব্র্যাকেটগুলোর কাজ কি বা হাউ ডু দে রিয়েলি ওয়ার্ক? আমরা একটা একটা করে হচ্ছে যে এখানে ব্যাখ্যা বুঝবো। চলেন ব্যাখ্যা বুঝি। ফার্স্ট থিং ফার্স্ট, ফার্স্ট আর সেকেন্ড ব্র্যাকেট মিলে আমরা বলছি যে থার্ড ব্র্যাকেট আমাদের আউটপুট আকারে আসে। কেন আসে? মনে করেন আমাকে বলা হলো 1 - 1 কমা হচ্ছে যে 2 ফার্স্ট ব্র্যাকেটে আছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে
এটা যদি নাম্বার লাইন হয়, এটা 0, এটা -1, এটা +1, এটা +2। ঠিক আছে, আমরা দেখো এই জায়গায় এই দুইটাকে হচ্ছে যে জাস্ট গোল করে রাখছি। গোল করে রেখে আমি 8 পর্যন্ত হচ্ছে নাম্বার লাইনটাকে মার্ক করে দিছি। মানে কি? মানে বোঝায় -1 এবং 2 ছাড়া বাকি যা আছে সবকিছু এখানে আছে। কি বললাম? -1 এবং 2 ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু এখানে দেওয়া আছে। যেমন যদি আমি এটাকে একটু সেট দিয়ে বুঝাই, তাহলে -∞ থেকে 1 পর্যন্ত আসবে। সরি, এটা হচ্ছে এরকম আসবে। সিম্পল ভাষা হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সেট। আমি কি বুঝাতে পারছি? -1 থেকে 2 পর্যন্ত যা আছে সব। কিছু কোনো প্রশ্ন ভাইয়া? আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, যাদের যেটাতে প্রবলেম আমাকে বললেন। আপনারা যারা লাইভ কোর্সে আছেন তাদেরকে হচ্ছে যে সমস্যা, তাদের সাথে আমার কমিউনিকেশন অলরেডি হচ্ছে। যদি কেউ শুধু গাইডলাইন কোর্সে থাকে তাকে একটু প্যারা, তার সাথে একটু প্যারা হবে। ঠিক করে দিবেন, টেনশন নেই। -1,2। এখন আমরা যেটা করব, এটা গেল -1,2। -1,2 এর পরে যদি আমাদের এরকম থাকতো সেকেন্ড ব্র্যাকেট, তখন কি করতাম বলেন? সেকেন্ড ব্র্যাকেট থাকলে কি করতাম? সেকেন্ড ব্র্যাকেট থাকা মানে হচ্ছে শুধুমাত্র -1 এবং শুধুমাত্র 2। কি বলছি? শুধুমাত্র -1, শুধুমাত্র 2। ক্লিয়ার? হ্যাঁ, শিওর শিওর। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে এই -1 এবং 2 বাদে এদের মধ্যে যা আছে সব। সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে শুধুমাত্র -1, শুধুমাত্র 2। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে -1 এবং 2 সহ এদের মধ্যে যা আছে সব। -1 এবং 2 এই দুইটা সহ এদের মধ্যে আল্লাহর দুনিয়ায় যা আছে সব। এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। এই জন্য আমি বলেছি ফার্স্ট এবং সেকেন্ড ব্র্যাকেট মিলায় থার্ড ব্র্যাকেট পাওয়া যায়। কারণ দেখো এখানে এই দুইটা নাই, আর এখানে শুধুমাত্র এই দুইটাই আছে, এবং এই দুটাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি এটা পেয়ে যাও। এই জন্য যদি এটা মনে রাখো যে ফার্স্ট আর সেকেন্ড ব্র্যাকেট মিলায় থার্ড ব্র্যাকেট পাওয়া যায়, তাহলে তোমার কোনোদিন ভুল হবে না। বুঝতে পেরেছি ভাইয়া? যে পেইড করছেন সে তো জিসিতে অ্যাড দিতে পারবে না, এটা তো স্বাভাবিক। যারা পেইড করছে আমি তাদেরকে জিসিতে অ্যাড দিয়ে দিব। ঠিক আছে, ওকে, এগিয়ে যাই। ডান। তাহলে হচ্ছে যে আমাদের এতটুকু গেল। আপনাদের বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে এটা কি হচ্ছে যে খোলা এবং বদ্ধ ব্যবধি বলেছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে খোলা ব্যবধি বা ওপেন ব্র্যাকেট, এটাকে বলা হচ্ছে তারা বদ্ধ ব্যবধি বা ক্লোজ ব্র্যাকেট। বেসিক কথা, এইটাকেই আরেকভাবে লেখা যায় এমনি। এইটার এটা সেম কথা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা, এরকম থার্ড ব্র্যাকেট উল্টে লেখা একই কথা। বুঝতে পারছি? এইভাবে লেখা এইভাবে লেখা একই কথা। এটাকে খোলা আর হচ্ছে বদ্ধ ব্যবধি বলছে। ক্লিয়ার? বুঝা গেল? কারো কনফিউশন আছে? দেখেন এগুলো সব বইয়ের পড়াই, বাট আপনারা হয়তো ঠিক মতো পড়েন নাই। আচ্ছা, আসেন, আমরা এতটুকু বোঝা হয়ে গেলে আমরা চলে যাবো এখন হচ্ছে যে অন্বয়। কোথায় চলে যাব? অন্বয় বা ফাংশনে। আসেন আগে অন্বয়। ফাংশনটা ঠিক মতো বুঝবো। হ্যাঁ, চলেন আমরা বুঝি। প্রথমে বুঝি অন্বয় কাকে বলে। এখন একটু বিশাল বড় আমাদের মনোলগ চলবে, আমরা অনেক বেসিক থেকে একটু আগাবো। অন্বয় বা রিলেশন। অন্যয় বা রিলেশন বোঝার জন্য আপনাদেরকে অনেক রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করতে হবে। ঠিক আছে? পেইড ব্যাচ থেকে যারা চান্স পাবে তাদেরকে কি গিফট দিব আমি অনেস্টলি এখনো ভাবি নাই, বাট আমার ইচ্ছা আছে তাদের সাথে দেখা করার। কারণ আমার আসলে এই ব্যাচে অনেক দূর দূরান্ত থেকে ভর্তি আছে। যেমন গতকালকে একটা ছেলে ভর্তি হলো ঝিনাইদহের। সো এদের সাথে তো আমার দেখা হয় না, আমার ঢাকার ব্যাচের সাথে দেখা হয়। তো তোমাদের যখন ক্লাস শুরু হবে নরএম হলিক্রসে, তখন আমি হয়তো বা সবাইকে ডাকবো, ডেকে হচ্ছে যে কোন একটা রেস্টুরেন্টে তোমাদের সাথে বসে অ্যাটলিস্ট তোমাদের একবেলা খাওয়াবো। এটা আমার প্ল্যান। গিফট কি দিব সেটা আমি জানি না এখন। গিফট ক্রেস্টেস দিলে আসলে ওটা আসলে অতটা মানে মেমোরেবল কিছু না। ক্রেস্ট আসলে দিন শেষে, যেমন আমার অনেস্টলি যদি সত্যি কথা বলি,
আমার বাসায় 250-র উপরে ট্রফি আছে। 250 আমি লাস্ট গুনছিলাম, এখন আরো বাড়ছে। আর এর মধ্যে আমি অনেক ট্রফি নিতেও যাই না, বিকজ আমার আর ভালো লাগে না। সো ট্রফি একটা টাইমে লাইফে অনেক মজা লাগে, বাট একটা সময় পর হচ্ছে ট্রফিগুলো মানুষ না আর মানে অনেকে হারায় ফেলে, ভেঙে যায়। তো এমন কিছু দেওয়া বেটার যেটা কিনা আপনার আজীবন হচ্ছে যে মনে থাকবে। সো আমি দেখি, এটা এখনো চিন্তা করতেছি কি দেওয়া যায় যেটা কিনা আপনার অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, এন্ড উইল বি সামথিং মেমোরেবল টু ইউ। সো দেখি কি করা যায়, ঠিক আছে? আগাই। বায়োলজি ক্লাসটা হচ্ছে যে আজকে দিব, হ্যাঁ আজকে দিব ক্লাস শেষে। ভালো, সমস্যা নাই। এনডিসি তে চান্স পাইতে হবে এমন না, এটা লাইফের একটা পার্ট, এটা ইস্যু না। অন্য এবার রিলেশনে আসেন। অন্য এবার রিলেশনে যদি আমরা যাই, এটা বোঝার জন্য উই নিড টু থিঙ্ক অফ টু ফ্রেন্ড গ্রুপস, ঠিক আছে? এ বি দুটা সেট, এই দুটা সেটের মধ্যে আছে বেশ কিছু সদস্য। এই দুটো সেটের মধ্যে মনে করেন এর সাথে বি এর একটা সেটের মধ্যে সম্পর্ক আছে। সম্পর্ক মানে যে কোনো একটা সদস্যের মধ্যে সম্পর্ক আছে, বাকিদের কথা জানি না, বাট সম্পর্ক আছে। জাস্ট যে কোনো একটা উপাদান বা যে কোনো একটা এলিমেন্ট যদি সম্পর্কিত থাকে, তবে সেটাকে আমরা বলছি অন্বয়। কি বলছি? অ্যাটলিস্ট আমি একটু ইনফর্মাল ভাবে পড়াবো, হ্যাঁ, কারণ আপনারা বুকিশ নলেজ গুলো জানেন। আর কোনো সংজ্ঞা প্রথমে বলে দিব, অ্যাটলিস্ট ওয়ান টার্ম কানেক্টেড। একটি উপাদান অন্তত সম্পর্কিত, ঠিক আছে? অ্যাটলিস্ট ওয়ান টার্ম কানেক্টেড। যদি একটা টার্ম কানেক্টেড থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি? একটা অন্বয় বলছি। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে মূলত অন্বয় জিনিসটা কি, বা মূলত হচ্ছে যে আমাদের রিলেশন বলতে কি বোঝায়? আপনাকে সহজ ভাষায় বোঝাই। মনে করেন y ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স। y ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল সম্পর্ক বা ম্যাথমেটিক্যাল রিলেশন, যে অ্যাটলিস্ট একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক এটা একটা থাকা লাগবে। তো এই ম্যাথমেটিক্যাল সম্পর্কটার মধ্যে এটাকে মনে করেন কাইন্ড অফ আপনারা যখন রিলেশনশিপে যান, যদি কখনো যান, তো দেয়ার আর সাম গ্রাউন্ড রুলস, যে আমি তোমার সাথে এতদিন রাতে কথা বলবো, তোমাকে আমি কি বলে এটাকে বাবু সোনা বলে ডাকবো, হ্যাঁ, কত রুলস থাকে না? হ্যাঁ, আমার সাথে রিলেশনশিপে গেলে অন্য কারোর সাথে কথা বলতে পারবো না, এর কত তোমরা রিলেশনশিপে একটা গ্রাউন্ড সেট করো না, রুল সেট করো না। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রুল, একটা গ্রাউন্ড রুল, যে এই সম্পর্কের এই রুলটা তোমাকে মানতে হবে। রুল যারা মানবে তাদের মধ্যে সম্পর্ক থাকবে, রাইট? তাদের মধ্যে সম্পর্ক কি থাকবে। আর রুল যারা মানবে না তাদের মধ্যে সম্পর্ক থাকবে না, সোজা ভাষা। তাহলে মনে করো আমি এখন বললাম যে এই হচ্ছে যে আমাদের দুটো সেট এ বি, এখানে আমি দিলাম হচ্ছে 2 3 4, এখানে দিলাম 4 7 9। দেখো আমি যদি এই সম্পর্কটা খেয়াল করে দেখি, y ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, তাহলে y ইজ ইকুয়াল যখন আমি x এর মান দিব হচ্ছে যে আমার মানে y ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স মানে কি f অফ x ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, মানে এটা একটা x এর ফাংশন, এটা একটা কি x এর ফাংশন। এই y কে আমি f অফ x দ্বারাই প্রকাশ করতেছি, এটা মানে হচ্ছে x এর সে একটা ফাংশন, আসলে x এর ফাংশন হচ্ছে x এর একটা অন্যয়। তাহলে আমরা বললাম যে আমি যদি এখন x এর মান 2 বসাই, তাহলে পাবো 2 × 2 তথা 4, বা একটা সম্পর্ক মিলে গেছে। তা তাদের মধ্যে সম্পর্কটা টিকবে, তাদের মধ্যে সম্পর্ক হবে। এখন এটা দিলাম 3 × 6, মানে কি গ্যাঞ্জাম, কারণ রিলেশনশিপের যে রুল সেটা সে মানতেছে না, না ভাই আমি তোমারই কথা শুনতে পারবো না, তখন কি হবে? ব্রেকআপ, সম্পর্ক হবে না। তাই হয়েছে ভাইয়া, এটার মধ্যে কোনো সম্পর্ক হয় নাই।
এফ অফ 4 ইকুয়াল টু কি 4 দুগুণে 8। ভাই এটাও কি হবে না। তো জীবনের সাথে অন্যয়ের আসলে একটা খুব সুন্দর মিল আছে। ম্যাথমেটিক্সে যেমন কিছু রুল মানতে হয়, সম্পর্কের ক্ষেত্রে রুল মানতে হয়, তবেই সম্পর্ক হয়, নাহলে হয় না। ম্যাথমেটিক্সেও যারা সম্পর্ক মানে তাদের মধ্যেই সম্পর্ক তৈরি হয়, বাকিদের মধ্যে হয় না। এই যে সম্পর্কটা তৈরি হইলো, এই 2,4 এখন একটা সেট, যাতে আমরা বলছি কি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, একটা হচ্ছে আমাদের কার্টেসীয় গুণজ সেটের উপাদান। এই 2,4 হচ্ছে কি একটা সেট যাদের মধ্যে সম্পর্ক আছে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হইছে? অন্যের কথা কি আমরা এখন বুঝলাম? বইয়ের সব টপিক করলে হচ্ছে যে মানে ক্লাস করার দরকার আছে কিনা? ভাইয়া এটা ডিপেন্ড করে, বুঝছেন। আমি বইটা ডিটেলে লেখার চেষ্টা করছি, বাট অফকোর্স আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি আপনাকে বুঝাইলে আপনি যত তাড়াতাড়ি বুঝবেন, বইটা পড়লে আপনি তত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি না। আর আমার ক্লাস সবার দরকার নাই। যেমন যে জানে অন্যয় কি, তার কিন্তু এই পোর্শনটুকু শোনা ওয়েস্ট অফ টাইম ছিল। আর যে জানে না তার জন্য এটা ফ্রুটফুল, যাতে না ডেকেছে আমি শিখতেছি। সেটা আপনি কোন অবস্থানে আছেন আমি সেটা তো জানি না, সেটা আমি বলতে পারছি না। ওকে, গুড। তাহলে আমরা বুঝলাম যে অন্যয় কি। তাহলে আমরা সহজ ভাষায় মাথায় রাখবো, অন্যয় মানে হচ্ছে একটা সেট অফ ভ্যালুজ যারা একটা ম্যাথমেটিক্যাল সম্পর্ক মানে। ক্লিয়ার? এখন অন্যয়ের ক্ষেত্রে আমাদের এই যে সেটটা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি ইনপুট সেট, সিম্পল ভাষায় এই ইনপুট সেটটাকে আমরা বলি ডোমেইন সেট। ডোমেইন সেট মানে কি? তারা ইনপুট সেট। আর এটা কি 3, সেটা ছিল হচ্ছে 4, 7, 9। আর এটার মধ্যে এটাকে আমরা বলছি যেটা আউটপুট সেট, এটাকে আমরা বলি কোডোমেইন সেট। কি বলি? কোডোমেইন সেট। এখন আপনারা সবাই এখানে কোডোমেইন আর রেঞ্জের মধ্যে না গোলায় ফেলেন। কোডোমেইন আর রেঞ্জের মধ্যে কেন গোলায় ফেলেন? ভাইয়া কোডোমেইন সেটের মধ্যে আমরা যদি খেয়াল করে দেখি একটু আগে, যে সম্পর্ক মানছে শুধুমাত্র এই দুইটা, তাই না? তাহলে কোডোমেইন সেটের মধ্যে যাদের সম্পর্ক আছে শুধুমাত্র তারাই রেঞ্জ সেট। অর্থাৎ কোডোমেইনের মধ্যে যাদের সম্পর্ক আছে, যারা সম্পর্কিত, those who have relation, তারা হচ্ছে রেঞ্জ। তারা কি? রেঞ্জ সেট। সোজা বাংলা ভাষায় রেঞ্জ হচ্ছে আ সাবসেট অফ কোডোমেইন। রেঞ্জ কি? কোডোমেইনের একটা সাবসেট বা উপসেট। কারণ কোডোমেইনের সবগুলো উপাদান রেঞ্জের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করতেছে। তো এইটাকে আমরা বলছি একটা অন্যয়। ক্লিয়ার সবাই? ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ চিনতে পারছি? সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবার এতটুকু আইডিয়া আই গেস আমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। এখন দেখো, যদি আমাদের এটা হয়ে যায় তাহলে আমরা ফাংশনের হচ্ছে যে ডোমেইন এবং কোডোমেইন বুঝলাম। ইনফ্যাক্ট আমাদের এটাকে অনেক সময় ইমেজ প্রিইমেজও বলে। যেমন আমরা যদি হিসাব করে দেখি, এখানে দেখো, এটা আপনাদের বইয়েও দেওয়া আছে খুব সুন্দর মতো। আমি দেখতেছিলাম যে ইমেজ প্রিইমেজ আপনাদের দিছে কিনা। তাহলে এই জায়গায় দেখা যাবে আমাদের এটাকে বলছে ইমেজ, আর এটা হচ্ছে প্রি ইমেজ। ঠিক আছে? একটা হচ্ছে ইমেজ, একটাকে আমরা কি বলছি? প্রি ইমেজ। প্রতিবিম্ব, প্রাক প্রতিবিম্ব। প্রাক প্রতিবিম্ব। ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে এতটুকু বুঝতে পারলাম। এবার আসেন আমরা তাহলে হচ্ছে যে একটা এক্সাম্পল দেখি। আমাদের এই জায়গায় যদি বলা হয়, আপনাকে একটা সহজ প্রশ্ন দিয়ে হচ্ছে যে আমি আগাই, তাহলে বোঝা যাবে। আসেন, ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এখানে বলে দিলাম এরকম যে f is equal to, sorry, f of x function of x is towards 2x plus 1, যেখানে x belongs to z। এই কথাটা কি? এই কথাটার ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে। এই কথাটার ব্যাখ্যা হচ্ছে এটা x এর ফাংশন, ঠিক আছে? x এর একটা ফাংশন,
যেটা হচ্ছে আউটপুট এরকম, এক্স এর ফাংশন মানে এখানে এক্স হচ্ছে ইনপুট, এটার আউটপুট হচ্ছে এরকম, এক্স সাচ দ্যাট এক্স টেন্ডস টু 2x প্লাস 1। ওকে ফাইন। এই যে এক্স বিলংস টু জেড, এটা হচ্ছে মূলত ডোমেইন। এটা কি বোঝায়? ডোমেইন। এটা বোঝা হচ্ছে যে ডোমেইন। তো আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা আদৌ ডোমেইন কোনটা সেটা আমাকে ব্যাখ্যা করা হচ্ছে কিনা। ক্লাসের স্লাইডগুলো হ্যাঁ দিয়ে দিব তো ভাইয়া, ক্লাসের স্লাইড দিয়ে দিব। ও ইয়া দিই না, ফিজিক্স দিই না, ফিজিক্সটা দিয়ে দিব, হ্যাঁ টেনশন নিয়েন না। তো এটা হচ্ছে আমাদের ডোমেইন বলছি। তাহলে আমি যদি ডোমেইন হয়ে থাকে, আসেন আপনাকে ব্যাখ্যা দিই। তো আপনাকে এখন বলা হয়েছে যে আপনাকে একটা ক্রোমোজোরের সেট দেওয়া আছে, একটা ক্রোমোজোর সেট দেওয়া। ক্রোমোজোর বা হচ্ছে যে পেয়ার্ড অর্ডার। এই পেয়ার্ড অর্ডারে বলা হচ্ছে 0,0, 1,1, -1,1, 2,4, -2,4 এগুলো দেওয়া আছে। দেওয়ার পরে বলা হলো যে ঠিক আছে, যদি সেটাই হয়ে থাকে তাহলে এই ক্রোমোজোরগুলোর মধ্যে এই অন্বয়ের কোন জোড়াগুলো অন্বয়ের অন্তর্ভুক্ত। Which pairs belong to the relation f of x is equal to 2x plus 1? Which pairs belong to the equation f of x is equal to 2x plus 1? ঠিক আছে, এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। চলেন দেখি। হয়েছে সবার? ওকে ডান। তাহলে যদি সেটা হয়ে থাকে, চলুন আমরা দেখি আমাদের এই জায়গায় যদি আমরা দেখি এফ অফ 0 ডোমেইন যেগুলো, তো আমরা এখানে ডোমেইন সেট দেখি। ডোমেইন সেটে কি বলা আছে? 0, 1, -1, 2, -2, 0, 1, -1, 2, -2 আর রেঞ্জ এফ সেটা এটা দেওয়া আছে, তো আমরা বসাই এফ অফ 0 ইকুয়াল টু 2x প্লাস 1, তাই না? আচ্ছা 2x প্লাস 1 না দিয়ে জাস্ট হচ্ছে যে 2x দাও, কারণ প্লাস 1 দের একটাও মিলবে না, জাস্ট 2x দাও। হ্যাঁ, তাহলে 2x দিলে 2 ইন্টু 0 আসবে 0, 2x দিলে 2 ইন্টু 1 অর্থাৎ 2, আল্লাহু -2, সো ঘুরে ফিরে দেখো আসলে আমাদের বলতে পারি যে যদি আমি দেখে এসেছি আমাদের তাহলে ইয়া কত, ক্রোমোজোর গুলো কত, বা ফাংশনটা কি? তাহলে ফাংশনটা হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে এখানে কি কি পেয়ার গুলো যদি আমরা দেখি 0,0, 1,2, -1,2, 2,4, 2, -4। দেখো এর মধ্যে কোনগুলো মিলছে? 0,0 মিলেছে,
-1,1 একটাও মিলে নাই, এটাও মিলে নাই, 2,4 মিলছে। আর কোনটা কি মিলছে? মিলে নাই। তাহলে আমরা বলতে পারি এখানে শুধুমাত্র আমাদের ফাংশন হবে 0,0 আর হচ্ছে যে 2,4। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি যে ভাই খুব সুন্দর কথা বলছেন, এটা কি আদৌ ফাংশন? আপনি যদি জিজ্ঞেস করি এটা কি আদৌ ফাংশন, তাহলে কি আপনি বলতে পারবেন? বলেন এটা আদৌ ফাংশন? কি মনে হয় বলেন তো দেখি বাচ্চা, এটা কি আদৌ ফাংশন কিনা? বলেন বলেন বলেন, এটা কি আদৌ ফাংশন কিনা? আমরা তো জানলাম এটা অন্যয় থেকে আমরা ফাংশনটা পাইছি, এটা কি আদৌ ফাংশন কিনা? এটা কিন্তু ফাংশন না, এটা ফাংশন না। এটা হচ্ছে মজার বিষয়। কেন ফাংশন না সেটা আমরা এখন বুঝবো। ফাংশন না হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে ডোমেইন সেটগুলো সমান হয় না। -1, -2 হওয়ার কথা না? আচ্ছা হ্যাঁ, -2। কেন ফাংশন সেটা আমরা বুঝবো, বাট ফাংশন হওয়ার আগে লেটস আন্ডারস্ট্যান্ড আমরা ডোমেইন সেট কিভাবে নির্ণয় করব। আসেন হেডিং দেই, ডোমেইন সেট নির্ণয়। ডোমেইন সেট নির্ণয়। ডোমেইন নির্ণয় করার ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে যে ছোট 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 লজিক আসবে। তাহলে আমরা এখন ডোমেইন নির্ণয় করা শিখি। সবাই হেডিং দেন ডোমেইন নির্ণয় বা আইডেন্টিফিকেশন অফ ডোমেইন। তাতেই লিখে ফেলেন বাচ্চা, লেখেন আইডেন্টিফিকেশন অফ ডোমেইন। আইডেন্টিফিকেশন অফ ডোমেইন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে মনে হয় না আছে। এগিয়ে যাই। ওকে, আপনাদের এই বইও তো মনে হয় দিয়েছে, আমি একটু চেক দিই আদৌ আপনাদের বইয়ে সব দেওয়া আছে কিনা। লিখছি নিজে, কিন্তু এত কিছু লিখছি মনেও নাই কি কি লিখছি কি কি না লিখছি। আল্লাহ, না তোমাদের বই ইনাফ দেওয়া আছে, ভালোই দিছে, সেরকম কোনো কিছু বাদ দেই নেই। ফাংশন, এক এক ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, সাবজেক্টিভ ফাংশন, এমসিকিউ শর্টকাট ট্রিক্স, ডোমেইন রেঞ্জ নির্ণয়, ভালোই দিছি, কম দেই নাই। ওকে, আসেন আমরা ডোমেইন নির্ণয় করা শিখি বা ডোমেইনের হচ্ছে যে একটা একটা করে বের করা শিখি। ফার্স্টে আমরা ডোমেইনের যে টাইপটা শিখব সেটা হচ্ছে এইটা, f of x is equal to 2x plus 3 by x plus 2। এটা ডোমেইন কত? ঠিক আছে, ডোমেইন জিজ্ঞেস করা হয়েছে। ডোমেইন বের করার জন্য আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট টাস্ক হচ্ছে আগে চিন্তা করা, ভাইয়া ডোমেইন সেট হচ্ছে সেই সেট যেখানে অন্তত প্রত্যেকটা হচ্ছে যে, ভাই শর্ত চেঞ্জ করে দিয়েছিলাম, 2x দিয়ে দিয়েছিলাম ভাইয়া, 2x দিয়ে দিয়েছিলাম পরে, ঠিক আছে। ডোমেইন সেট হওয়ার জন্য আমাকে মাথায় রাখতে হবে আমার এমন সকল রাশি লাগবে যাদের আউটপুট সম্ভব। ডোমেইন হচ্ছে সেই সকল ইনপুট যাদের আউটপুট সম্ভব, তাদেরকে আমরা ডোমেইন সেটে রাখছি। সহজ ভাষায় বোঝাই, মনে করো তোমার কোন একটা বন্ধু আছে এমন নালায়েক, এমন অসভ্য, এমন ফালতু যে ওর জীবনে গার্লফ্রেন্ড হওয়া সম্ভব না। তুমি ডোমেইন সেট বানাচ্ছ মানে এমন সকল মানুষের জন্য একটা সেট বানাইছো যারা প্রবাবল ক্যান্ডিডেট, যাদেরকে তুমি, যাদের কোনো একটা গতি হওয়া সম্ভব। বাট তুমি কি করলা, এই ডোমেইন সেটটা যখন তুমি বানাইতেছো, তুমি এমন একটা মানুষকে, তোমার ফ্রেন্ডটাকে ঢুকাই দিলা যে ফ্রেন্ডের জীবনে কোনো ভবিষ্যতে মানে প্রেম ভালোবাসা বিয়ে হওয়ার সুযোগ নেই। তো তারে তো তোমার এই সেটার মধ্যে অন্তর্ভুক্ত করে লাভ নাই, তুমি তোর সাথে কারো সম্পর্ক গড়াইতে পারবা না, পারবা? ও গণ, ওরে দিয়ে লাভ আছে? নাই। ডোমেইন সেট এক্স্যাক্টলি একইভাবে কাজ করে। আমরা এমন সকল উপাদানের সেট বানাইতে চাই যাদের একটা অন্তত সম্পর্ক হওয়া সম্ভব, না হওয়া সম্ভব তাকে আমরা নিব না। তাকে ডোমেইন সেট বানালে লাভ নাই, বিকজ সেই ইনপুটের কোনো আউটপুট নাই। ওকে আমি বসাইছি এই সাইডে, এই যে আমরা এই সাইডে বসাইছি, কিন্তু ওর মাগার এই সাইডে কেউ মানে ওর সাথে সম্পর্কে জড়াবে না। তো বাচ্চারা আমাকে ডোমেইন সেট সেটাই বের করতে হবে। তো কেমনে করব? এখানে আছে x+2। দেখো আমাদের যে হর আছে বা ডেনোমিনেটর আছে, সেই হর বা ডেনোমিনেটর কখনো 0 হওয়া যায় না। আমরা জানি কোনো
ভগ্নাংশকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত আসে বা আনডিফাইন্ড আসে, অসংজ্ঞায়িত আনডিফাইন্ড, তাহলে x + 2 এটা 0 হতে পারবে না, কারণ 0 এর অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে x + 2 ক্যান নট বি ইকুয়াল টু 0, x ক্যান নট বি ইকুয়াল টু -2। তাহলে -2 বাদে আল্লাহর দুনিয়া যা বসে এখানে অ্যান্সার আসা সহজ, মানে অ্যান্সার আসার সুযোগ আছে। এই জন্য এটা ডোমেইন হবে ডোমেফ আর -2। -2 বাদে যতগুলো রিয়েল নাম্বার আছে সবাই সম্ভব, বুঝতে পেরেছি? যতগুলো রিয়েল নাম্বার আছে সবাই সম্ভব। আর -2 এই বেটা শুধু 2 লিখছিস কেন? আর -2, বুঝতে পারছি? এটা গেল একটা। পরেরটায় আসেন, দেখেন আপনাদের নদজ বা নটরডেমে কি কি আসে সেগুলো চলেন আপনাকে করাই এখন বসে বসে। নটরডেমে দিছে দেখেন x25 - x², এই জন্য নটরডেম এত জোস। দেখেন এটা দিয়ে রাখছে √25 - x², ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স একটা কোয়েশ্চেন। তো এটার বসে ডোমেইন বের করতে, কেমনে এটা ডোমেইন বের করব চলেন বুঝাই। এটা ডোমেইন বের করার জন্য প্রথমত মাথায় রাখতে হবে রুটের নিচে কখনো মাইনাস হতে পারে না, রুটের নিচে মাইনাস হলে কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তাহলে আমরা দিব 25 - x² ক্যান নট বি ইকুয়াল টু 0, সরি ক্যান বি ইকুয়াল টু 0, তো হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না? 0 থেকে বড় বা তার সমান হতে হবে। তো বাচ্চা আমার এখানে আসবে x² হ্যাজ টু বি লেস দেন ইকুয়াল টু 25। এখন এবার কি করবেন বলেন তো দেখি, আনসার কত হবে, কত পারো দেখি। এটা বের করার একটা শর্টকাট ট্রিক আছে, আমরা এখন দেখাবো। কি হবে বলেন? একটা শর্টকাট ট্রিক আছে, আমরা এখন দেখাবো, করেন বলেন কি হবে। সবাই এটা সোজাটা পারে। যদি আমি দিতাম √25 - x, সবাই বলতে হ্যাঁ ভাই x ইজ লেস দেন 25, ওটা পরে পারে, ওটা কোনো সমস্যা না। x² আছে, এবার কি করবা দেখি দেখি, বলো 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 বলো, ফার্স্ট ফার্স্ট দেখি কত পারতেছে। x ইজ লেস ইকুয়াল টু +-5, না হয় নাই, হয় নাই, হয় নাই, একজনেরও হয় নাই, নট আ সিঙ্গল স্টুডেন্ট। এনডিসি 23-এ আসছে, ঠিক আছে? এই জন্যই বলছি ভাই এনডিসি এত সোজা না, ভালোই মানে ওরা বেসিক থেকে কোয়েশ্চেন করে। দেখো x² ইজ লেস দেন 25, এটা করার শর্টকাট মেথডটা শিখাই দিচ্ছি। নাম্বার লাইন ড্র করো আমার সাথে সাথে। দেয়ার আর 3 পসিবল স্পেসেস, একটা হচ্ছে -5 আর একটা +5, রাইট? এই তো অবস্থা। গোল্লা দাও, তিনটা রেঞ্জ তৈরি হয়েছে, তিনটা রেঞ্জ তৈরি হয়েছে। 5 এর থেকে বড়, 5 - 5 এর মধ্যে আরেকটা কি -5 এর থেকে ছোট। এখন সুন্দর করে 5 এর থেকে বড় এই রেঞ্জের একটা ভ্যালু বসাও। কত আসে দেখো, 5 রেঞ্জের থেকে বড় একটা ভ্যালু আসে 6 বসাইলাম। 6² মানে 36, 36 ইজ লেস দেন 25। এটা কি সম্ভব নাকি না? এটা কি সম্ভব নাকি না? সম্ভব না। তাইলে এই রেঞ্জে হবে না, এই রেঞ্জের মধ্যে একটা বসাও। 5 থেকে -5, 4 বসাইলাম। 4² আসে হচ্ছে যে 24, সরি 16, 16 লেস দেন ইকুয়াল টু 25। সম্ভব নাকি না? ইয়েস। তাহলে এই রেঞ্জটা রাইট। -6 বসাও, -36 লেস দেন ইকুয়াল টু 25। সম্ভব নাকি না? সম্ভব না। তাহলে শুধুমাত্র আমার কোন রেঞ্জটা কারেক্ট? এই রেঞ্জটা কারেক্ট। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার আসবে, লিখে দিচ্ছি, অ্যান্সার ডোমেফ ইকুয়াল টু -5, 5, অর্থাৎ -5 থেকে 5 এই রেঞ্জটুকু হবে। এটা হচ্ছে ডোমেইন সেট। কেমন লাগলো? আরেকজন দিছে আর -5 বেটা, কেমন লেগেছে বলেন? মজা পেয়েছেন? মজা আয়া? আমরা কিন্তু বিগত বছরের প্রশ্ন সলভ করতেছি, ক্লিয়ার? সমঝে? এরপরও যারা বললে কোনো পড়াশোনা করা লাগে না, চেহারা থেকে চান্স দিয়ে দেয়, মাইট দাও চিঠি একটাকে, কিছু পারুক না পারুক খালি পটর পটর করতে পারো অনলাইনে।
হয়েছে? আগাইতে পারি? গুড। এটা হচ্ছে শর্টকাট মেথড। এখন দেখেন আমি আপনাকে অপোজিটটা দিই, আপনারা সব আমাকে এখন ইন্টার অ্যান্সার লিখে দেখান, দেখি পারেন কিনা। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25, দেখি করে দেখান তো অ্যান্সার কত আসে। ফার্স্ট করেন, করে ভাইকে অ্যান্সার দেখান, করে ভাইকে অ্যান্সার দেখান। ওয়ান্স মোর, আচ্ছা এটা সলভ করে, এটা সলভ করলে শিখে ফেলবা, এটা ট্রাই করে এটা সলভ করলে শিখে ফেলবা, একটা করাইলে অটোমেটিক্যালি আরেকটা শিখে ফেলবা। করো করো করো, কি হবে দেখেন এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 25 হ্যাজ টু বি লেস দেন, সরি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 25, রাইট? তিনটা রেঞ্জ আবার, চলো বসাই, -6 হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 25, মিলছে। এই রেঞ্জে বসাও, 0 বসাইলাম, মিলে নাই, এই রেঞ্জ সম্ভব না। একটা মানুষ এমন কিভাবে হয়, আমি এনে 3বার ফোনটা কাটলাম ভাই, আমি বুঝতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? যে আমি একটা ক্লাসে আছি, আপনি কি ফোন দিচ্ছিলেন বারবার? আপনি কি একটু আগে ফোন দিয়েছিলেন? আঙ্কেল আমি একটা ক্লাসে আছি, আমি এর জন্যই বারবার কেটে দিচ্ছি, আমি ক্লাসে আছি, আমি ক্লাসটা শেষ করি। জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, আমি ক্লাসটা শেষ করে তারপর দেখছি, ঠিক আছে, একটু আমি ক্লাসটা শেষ করে নিচ্ছি। দুইটা নাম্বার টিকে দিলেন, আরেক নাম্বারটা ফোন দিচ্ছি, কি জ্বালাতন ভাই। ওকে যাই হোক, তাহলে এটা কারেক্ট। তাহলে আমাদের এখন রেঞ্জ হবে এইটা আর এইটা, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের আর মাইনাস, কারণ এটা বাদে বাকি সব হচ্ছে, তাই না? আর মাইনাস এটা বাদে বাকি সব হচ্ছে, তাহলে আমরা এবার কি লিখব? আর মাইনাস, এখানে আরেকটা ঝামেলা আছে, আরেকটা ঝামেলা হচ্ছে যে রেঞ্জটা এবার হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, নট থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। কেন ফার্স্ট ব্র্যাকেট বাচ্চা? কারণ আমাদের কিন্তু -5 আর 5 বসাইলে মিলে আবার, রাইট? -5 আর 5 বসালে কিন্তু মিলে, তো এখানে এর জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, নট থার্ড ব্র্যাকেট। এটা সবাই যেন মনে থাকে, এটাই সবাই ভুল করে। বুঝতে পেরেছি? না মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি না, মাঝখানেটুকু বাদ, তো মাঝখানেটুকু বাদ, তো এটা করা যাবে না। আরেকটা যেটা করতে সেটা এটা করতে পারেন, আরেকটা অ্যান্সার এইভাবে লিখতে পারেন। ইনফিনিটির সাথে অলওয়েজ হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট বসে, এটা তো আপনারা জানেনই। আর হচ্ছে যে -5 ইউনিয়ন হচ্ছে যে 5 থেকে প্লাস ইনফিনিটি, এটা করতে পারেন, এভাবে অ্যান্সার লিখলেও কারেক্ট। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? সমঝে? ওকে গুড, আশা করি সবাই লিখতে পারছেন। নটরডেমে আরো একটা কোশ্চেন আসছে, আমি সেটাও দেখাই দিচ্ছি, এটা খুব কমন একটা প্রশ্ন, ওরা বারবার দিছে। আচ্ছা তার আগে এটা করাইনি, দেখি আপনারা এটা পারেন কিনা। সরি এটা নাম্বার 4। f of x is equal to হ্যাঁ বলেন এবার কত হবে ডোমেইন, এবার ডোমেইন কত হবে বলেন দেখি, এবার ডোমেইন কত দেখি, এই ট্রিক কেউ ধরতে পারেন কিনা, এবার ডোমেইন কত? বের করেন বের করেন। কত হয়েছে বাচ্চা, ডোমেইন বলো কত দিয়েছে? আর মাইনাস -5, 700 বলছে শুধু আর। আচ্ছা
মেজরিটি স্টুডেন্ট শাশ্বতর মতোই ভুলটা করে। আমি জানি না আরেকজন যে অ্যান্সার লিখছে কি বুঝে লিখছে কি না বুঝে লিখছে, মেজরিটি এই ভুলটাই করে। কেন দেখো, শাশ্বত ভাবতেছে যে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ ভেতর কাটাকাটি চলেই গেল, তাহলে তো জাস্ট এক্স মাইনাস ফাইভ থাকলো, এখানে তো আমার আর কোনো ঝামেলাই নেই। আমার তো হচ্ছে যে এখানে লব বলে তো কিছু মানে হরে তো কোনো ঝামেলা টামেলা নাই, তো ভগ্নাংশই না, ফ্র্যাকশনই তো না। সমস্যা হচ্ছে শাশ্বত তুমি যেটা ভুল বুঝতেছো সেটা হচ্ছে যে কাটাকাটিটা তুমি করতেছো, এই কাটাকাটিটা এভাবে অ্যালাউড না। তোমাকে যখন যেটা দেওয়া হবে তোমার এই ভ্যালুটাকে চিন্তা করে নিতেই হবে, কারণ এইটা ফাংশন, ফাংশন এটা না। তো তোমার যে নিচের মানটা আছে ওইটাকে ধরেই আগাইতে হবে। x cannot be equal to -5, তখন কত হবে? r minus -5। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? হ্যাঁ, গুড। তো এটা একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল। নটরডেমের আরেকটা খুবই পছন্দের প্রশ্ন আছে দুটো বাদেও, সেটা হচ্ছে এই প্রশ্নটা। এটা আপনাদের বইয়ের প্রশ্ন, তাই আমি আর প্যারা দিচ্ছি না। যেমন আপনারা এটা মনে হয় সবাই পারেন, তাই না? যদি ln x থাকে, ln x থাকলে, আপনাদের বইয়ের কোয়েশ্চেন ডোমেইন রেঞ্জ নির্ণয় করা, ln x থাকলে পারেন না সেটা সবাই? এই যে ln x টা থাকলে কি হবে না হবে পারেন তো নাকি? যে ln x, ln 4 + x বা হচ্ছে 4 - x, সবাই পারেন না এটা ডোমেইন রেঞ্জ বের করা? বইয়ের কোয়েশ্চেন যেহেতু পারেন তো নাকি না বলেন, না পারলে বুঝিয়ে দিব। আচ্ছা, নট ইকুয়াল টু 5 গ্রেটার দেন না ভাই, নট ইকুয়াল টু 5, নট ইকুয়াল টু 5 বলেছে, নট ইকুয়াল টু 5। ওকে, তো সবাই ln এরটা পারে না গেস, তাহলে ln এরটা আমি দেখাই দিচ্ছি না, যেহেতু এটা বইয়ে ছিল এবং আপনারা মেজরিটি এটা অলরেডি প্র্যাকটিস করছেন অনেকবার, সেটা আমি আর দেখাই দিচ্ছি না, এটা আপনারা নিজে থেকেই পারবেন। আমি আপনাদের এটা দেখাই দিচ্ছি বিকজ আপনারা সব এটা ভুল করেন। x বাই হচ্ছে যে পরম মান অফ x, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। x বাই পরম মান অফ x, এটা কবে আসছে? এটা আসছে হচ্ছে তোমার, আচ্ছা সালটা আমি ভুলে গেছি লিখতে, এনডিসি 21 আসছে মনে আসছে, এনডিসি 21 আসছে। x বাই 4 - x, x বাই পরম মান অফ x। তো বাচ্চারা x বাই পরম মান অফ x এর ক্ষেত্রে কি হবে, বা অ্যাবসলিউট ভ্যালু অফ x এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা আচ্ছা, আর কয়েকদিন বসে আরেকবার বুঝিয়ে দিতে ভাই, খুবই সোজা জিনিস, এটার পিছনে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যায় যাচ্ছি না, যেহেতু সময় কম। নিচে যেটা হর বা ডেনোমিনেটর থাকবে ওটার সাথে এরকম কাটাকাটি কোনো কিছুতে যাবেন না, আপনি ডিরেক্টলি হচ্ছে ওইটাকেই ওটা ধরে ম্যাথ করা স্টার্ট করবেন। বুঝতে পারছি? কাটাকাটি করে কিছু করা লাগবে না, ওইখান থেকে ম্যাথ করা স্টার্ট করবেন। ওকে, হ্যাঁ, এটা কি হবে বলেন তো? x বাই হচ্ছে পরম মান অফ x, এটার ক্ষেত্রে আপনাদের অ্যানসারটা কি আসা উচিত? এটা হচ্ছে ডোমেইন কত, রেঞ্জ কত? এটা দুইটা চাইছে, ডোমেইন কত, রেঞ্জ কত? ফার্স্ট অফ অল এর ডোমেইন খুবই সোজা, ডোমেইন তো বুঝা যাচ্ছে আমাদের পরম মান অফ x ক্যানট বি ইকুয়াল টু 0, মানে সিম্বল ভাষায় x ক্যানট বি ইকুয়াল টু 0, তাহলে ডোমেইন হচ্ছে r - 0। তাহলে এবার রেঞ্জ কত বলেন দেখি, রেঞ্জ কত আসবে? কি আসবে রেঞ্জ? এটা রেঞ্জ কত আসবে দেখি, কে পারবে? রেঞ্জ মানে আউটপুট কি আসবে, সিম্পল ভাষায় এটা আউটপুট কি আসবে? এটার আউটপুট আসবে -1 এবং 1, সেকেন্ড ব্র্যাকেট, নট থার্ড ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট। কেন? তুমি যেই মানই বসাবা, 5 বসাইলে 5/5 1, -5 বসাইলে -5/5 ইকুয়াল টু -1। ঠিক আছে, যেভাবেই বসান আপনি এইভাবে অ্যান্সারটা পেয়ে যাবেন। আমি কি লজিক বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তো ঘুরাই ফিরে 1 আর -1 হওয়া ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছি? ওকে, এটা হচ্ছে ডোমেইন। আমার মনে হয় ডোমেইন রেঞ্জ নিয়ে আপনাদের আর কোনো এরকম কোনো কোশ্চেন আসে নাই। আর কি আসছে আমি চেক দিই। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছে। e টু দি পাওয়ার মাইনাস হচ্ছে যে আমাদের x/2 চাইছে, এটার হচ্ছে যে আমাদের রেঞ্জ কত জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এটা ডোমেইন রেঞ্জ। ও আচ্ছা, এটা ডোমেইন আর রেঞ্জ আমাকে আবার বলেও দিছে যে -1 থেকে 0 এর মধ্যে থাকবে,
তাহলে তো সোজা -1 থেকে 0 মধ্যে থাকলে আমাকে ডোমেইন বলেই দিচ্ছে যে ডোমেইন হচ্ছে যে আমাদের -1 থেকে 0। আমি অন্য কালি দিয়ে মার্ক করে দিই। মানুষ এমন কেন, আমি বারবার কেটে দিলেও এরা বারবার ফোন দিচ্ছে, জাস্ট বিরক্ত করে ফেলে মানুষজন। এটা দিছে, তারপর হচ্ছে ব্যবহৃত এত বিলংস টু এত, সুতরাং হচ্ছে যে রেঞ্জ কত আছে, এখন জিজ্ঞেস করছে রেঞ্জ কত আসবে। তো রেঞ্জ কেমনে বের করব, যদি আমাদের কখনো বলা হয় এটা রেঞ্জ কত কেমনে বের করব। তো রেঞ্জ বের করার জন্য টেকনিক হচ্ছে, আচ্ছা রেঞ্জ আমি পরে যাচ্ছি, আগে আমি ডোমেইনটা বের করছি। আর কোনোটা আছে কিনা একটু দেখে নেই। আর কোনো ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আসছে না, ঘুরাই ফিরে আমি একই টাইপের কোয়েশ্চেন দেখতেছি, তো প্যারা হওয়ার কথা না। না, একই কোয়েশ্চেন না, ওকে একই কোয়েশ্চেন। ওকে ফাইন, বাকি সব কোয়েশ্চেন সেম, বাকি কোয়েশ্চেনের মধ্যে এরকম চেঞ্জ নাই। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শিখতে পারছি। এখন আপনাদের আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে এইটা। এটা বলেন আমাকে, এবার কি হবে x² - 25। বলেন আমাদের ln হইলে, মানে ln x হইলে আমাদের হচ্ছে যে শর্ত কি, যদি আমাদের ln x হয় তাহলে ডোমেইন কত হয়, লন এর জন্য ডোমেইন কত, এটা আগে এটা বলেন আমাকে। ln এর জন্য ডোমেইন কত, লন না তো ln, লগ এর জন্য বা লগ ন্যাচারালের জন্য বা লগ 10 বেস হইলো ডোমেইন কত, কত থেকে কতর মতো হইতে হয় আমাদের ln এর ভ্যালু, জানা আছে এটা সবার? পড়া শেষ ভাইয়া, ব্রেক দেওয়া লাগবে না, পড়া শেষ, অলমোস্ট শেষ, আর 5 মিনিট লাগবে অ্যাড্রেস পড়াইতে। বলেন কত হবে, কত আসবে বলেন বলেন। বলেন কত আসবে, ln এরটা কত, ln এর রেঞ্জ কত? সবাই ভুলে গেছেন, কেমনে সম্ভব এটা, এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে, হাই হাই। বলেন বলেন কত আসে। আমরা জানি এটা হচ্ছে যে 0 থেকে বড় হইতে হবে, সকল পজিটিভ নাম্বার, রাইট? তাহলে একটু আগে আমরা যেখানে হিসাব করেছিলাম গ্রেটার দেন অর ইকুয়াল টু, জাস্ট এখানে হবে কি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 দিয়ে তারপরে নরমালি আমরা যেভাবে ম্যাথ করি সেইভাবে। তো যেখানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু পার্টটুকু হবে না, কি হবে না, গ্রেটার দেন ইকুয়াল টু পার্টটুকু হবে না, কারণ আমরা জানি ln x এর ক্ষেত্রে আমাদের x এর মান 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ 0 থেকে বড় বা সকল পজিটিভ নাম্বার, অল পজিটিভ ভ্যালুস, সকল পজিটিভ নাম্বার। তাহলে এবার x² - 25 হ্যাজ টু বি গ্রেটার দেন 0, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু এবার মানে ইকুয়াল টু এবার থাকবে না, লজিক বুঝছি? তারপরে নরমাল ম্যাথ যেভাবে আপনারা করেন। তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে আইডিয়া বুঝতে পারছি কেমনে করতে হয়। এবার আসেন ডোমেনের পরে আমরা রেঞ্জে চলে যাই। ডোমেনের পরে রেঞ্জ কিভাবে বের করব, রেঞ্জ বের করার জন্য আগে আপনি হচ্ছে যে কি করবেন, বিপরীত অন্বয় বের করবেন। ঠিক আছে, কি বললাম, ln এর রেঞ্জ বুঝেন নাই বোনো, বললাম না আপনি ln এর রেঞ্জ কেন বুঝেন, মানে ln x যেটা, ln x যেটাকে বলে ln x বলি, সেখানে x এর মান হলে 0 থেকে ইনফিনিটির মধ্যে হতে হয় না, এটা তো ফান্ডামেন্টাল, এটা তো আপনাদের ln মানে লগ পড়ার সময় পড়ার কথা, প্রথমেই পড়ার কথা। তো যদি সেটা হয়ে থাকে তাহলে এখানে যে আমাদের ln এর যে হচ্ছে যে ইনপুটটা আছে সেটা হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ সকল পজিটিভ নাম্বার হতে হবে। তো একটু আগে আমরা যে ম্যাথ করছিলাম সেখানে আমাদের শর্ত কি ছিল, x² - 25 হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, জাস্ট এখানে ইকুয়াল টু সাইনটা থাকবে না, এতটুকুই পার্থক্য, বুঝছি, এটাই বুঝাইছি। ওকে ডান, এতটুকু যদি হয়ে যায় তাহলে আমরা আগাই। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম রেঞ্জ নির্ণয়, রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে f ইনভার্স x যেটাকে আমরা বলি, বা আমরা হচ্ছে বিপরীত অন্বয় বের করব, বা হচ্ছে যে অপোজিট রিলেশন বা রিভার্স রিলেশন।
আগে আমরা রিভার্স রিলেশন বের করব। রিভার্স রিলেশন বের করার পরে দেন এইটার যে ডোমেইন হবে সেটাই হবে হচ্ছে যে এফ অফ এক্স এর রেঞ্জ। বিপরীত হচ্ছে যে আগে আমাকে ফাংশন বের করতে হবে, দেন হচ্ছে ওইটারই রেঞ্জ বের করে ফেলতে হবে। তো আমরা সবাই জানি, শর্টকাট এটা আমাদের সবার জানা আছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু ax প্লাস বি বাই সিএক্স প্লাস ডি হলে এটার বিপরীত ফাংশন তথা এফ ইনভার্স এক্স হবে dx প্লাস বি বাই সিএক্স মাইনাস এ। যতটুকু আমার মনে পড়ে, শর্টকাটটা কি ভুল লিখেছি কিনা আমি আমার নিজের বই থেকেই চেক দিই, মনে হয় ভুল লিখেছি, না ঠিক লিখছি, না এখনো মাথা কাজ করতেছে, সমস্যা নেই। ভুল লিখছি না ঠিক লিখছি? না ঠিক লিখছি, ওকে। তো যদি সেটা হয়ে থাকে তাহলে আসেন আমরা হচ্ছে যে এখন একটা ম্যাথ দেখাই। ফর এক্সাম্পল, যদি আমাদের এরকম ফাংশন থাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স, কত দেওয়া আছে, এক্স প্লাস থ্রি, তাই তো, এক্স প্লাস থ্রি বাই টোয়াইস এক্স মাইনাস টু, তাহলে আমাদের এফ ইনভার্স এক্স হবে কত আসবে, এই মাইনাস টুটা উপরে, সো মাইনাস টোয়াইস এক্স প্লাস থ্রি আর বাই হচ্ছে টোয়াইস এক্স। এখানে হচ্ছে যে আমাদের একটু ঠিক করে নাও, প্লাস মাইনাস টু দিয়ে দাও তাহলে ইজিয়ার হবে, মাইনাস হচ্ছে যে উপরে ছিল ওয়ান, এটা অ্যান্সার আসবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে যে পেয়ে যাব, কত আসতেছে আমাদের এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স আসবে আমাদের কত আসছে, এক্স প্লাস থ্রি বাই হচ্ছে যে টোয়াইস এক্স মাইনাস টু। কি লিখলাম, হ্যাঁ ঠিকই তো লিখছি, ওকে ফাইন, ঠিক লিখছি না নাকি ভুল করছি দেখো তো, আমার তো মনে হচ্ছে ঠিকই লিখেছি। না বায়োলজি এক্সামটা বলে দিব ভাইয়া, বলে দিব বায়োলজি এক্সাম, আজকে হবে না, আজকে হয়ে গেলে আপনার একটু প্রেশার পড়ে যাবে, আমি হয়তো কালকে দিব, কারণ কেমিস্ট্রির সাথে দিল সুবিধা, কেমিস্ট্রিতে আপনাদের একটু প্যারা কম, তো কেমিস্ট্রিটা আপনাদের পড়া কম, তো আপনারা একবারে দিতে পারবেন। বায়োলজি এক্সামটা কালকে শিডিউল করে দিব। ওকে ডান সবার, ফাইন। তো এখন আপনাদের রেঞ্জ এত সোজা সোজা আসে না, আপনাদের রেঞ্জ কি আসছে, আপনাদের রেঞ্জ আসছে যেমন এরকম, দেখেন আমি আপনাদের কয়েকটা কোয়েশ্চেন দেখাই। তো আপনাদের ফার্স্ট অফ অল রেঞ্জ দিছে, যেমন মনে করেন কোন ফাংশনের রেঞ্জ দিছে, এখানে আমি দেখাই কোনটা চাইছে, ডোমেইন বের করতে বলছে, ডোমেইন, আচ্ছা যেমন বলছে এই যে ln 2 প্লাস x এর তো রেঞ্জ তোমরা পারোই বের করতে, এটা সমস্যা না। কোনটা রেঞ্জ দিছে, একটু কঠিন কোনটা একটা রেঞ্জ দিছে মনে হয়, চেক দেই, এগুলো সব সোজা রেঞ্জ, এগুলাও সোজা রেঞ্জ, কঠিন একটা রেঞ্জ দরকার ছিল, এটা সোজা জিনিস, এটাও সোজা, না এখানে নাই, এখানে কঠিনটা সেরকম পাইলাম না, সব বইয়ের গুলা দিছে, কঠিন একটা রেঞ্জ আমরা এখান থেকে করি, চলো আচ্ছা এটাই করি, চলো আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25, এটা মনে করো রেঞ্জ চাইছে, সো কি করব, প্রথমে হচ্ছে যে আমরা y ইজ ইকুয়াল টু এত ধরি, স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে আমাদের আসবে হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 25, অতএব এক্স ইজ ইকুয়াল টু চলে আসবে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 25। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই তো আসে, রাইট, আসলো। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে এক্স স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 25। ভাই এটা কি আদৌ রেঞ্জ সম্ভব, হয়তো রেঞ্জ সম্ভবই না, রেঞ্জ তো মনে হচ্ছে যে মানে কোনো ভ্যালুই না, রেঞ্জ হচ্ছে ইম্পসিবল রেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এক্স স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 25। ও আচ্ছা, হ্যাঁ এটা তো হবে, তো যে কোনো ভ্যালু বসাইলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 25 এর থেকে বড় আসবে, তাহলে ইন দ্যাট কেস
টেকনিক্যালি এক্স এর মান তুমি যাই বসাও সবগুলো হচ্ছে যে -25 থেকে বড় আসে। ও না না না, কয়েকটা ভ্যালু বাদে। সো আমরা এখন দেখব কোন কোন রেঞ্জে আসে। সো আমরা দেখি -5 +5। তো যদি আমরা এক্স এর মান হচ্ছে যে -6 বসাই মিলবে, +6 বসাইলেও মিলবে, বাট এই রেঞ্জেরটা মিলবে না, রাইট? তাহলে আমাদের রেঞ্জ আসবে হচ্ছে -5 থেকে 5। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। সেইভাবে আমাদেরকে তখন রেঞ্জ বের করতে হবে। আগে বিপরীত ফাংশন বের করবো, দেন রেঞ্জ বের করব। ওকে, আমরা অনেক লম্বা সময় ধরে পড়াইলাম ডোমেইন রেঞ্জ নির্ণয়ের। আপনারা যেই জিনিসগুলো পড়বেন একটু বলে রাখি, এক এক ফাংশন কাকে বলে, আমি এগুলো পড়াইতে পারি নাই। এক এক অন টু এগুলা কাকে বলে, বিপরীত ফাংশন কাকে বলে, এবং ফাংশনের সংজ্ঞা, এই চারটা জিনিস পড়বেন। আমি লিখে দিচ্ছি, এক এক সার্বিক বিপরীত ফাংশন, আর হচ্ছে যে শুধু ফাংশন, এই চারটা সংজ্ঞা পড়ে নেবেন। হ্যাঁ, এই কয়েকটা কোয়েশ্চেন আপনারা অবশ্যই পড়ে ফেলবেন। এবং এরই সাথে আমাদের আজকের চ্যাপ্টার শেষ। আমরা অনেক কিছু পড়াইছি। আল্লাহ, বেটা তুই আসছিস বিয়ের জ্বালায়, সারাক্ষণ করে বিয়ে করছিস। এই তোর আমাকে রিয়ালিটি চেক দিচ্ছিস, এটা ঠিক না। আমি এত কষ্ট করতেছি, তোর পরে তোর আমাকে বারবার খালি পচাচ্ছিস, অসভ্য। যাই হোক, আপনারা নেক্সট ক্লাস মানে কালকে ক্লাস হচ্ছে মিলন নিবে কেমিস্ট্রি। আপনারা ভালো করে মিলনের ক্লাসটা করবেন। মিলন কেমিস্ট্রিতে বেশ ভালোই পড়ায়। সো কালকে মিলন ক্লাসটা নিবে, আর আপনাদের বায়োলজি ক্লাস আমি একটু পরে আপলোড করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে রাতের এক্সামের জন্য বেস্ট অফ লাক। এক্সামের কোয়েশ্চেন সহজই হয়েছে, তো কঠিন হয়নি। সো পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। না ভাইয়া, ও আচ্ছা, ওয়েট, একটু ভুল করছি আগের ম্যাথে একটু ভুল করছি। ওয়েট, এক্স এর মান যাই বসে -25 থেকে বেশি আসে। হ্যাঁ তাই তো, হ্যাঁ তো, আরে ভুল করছি তো ভাই, একটু ভুল করছি। এটা কেন এরকম করলাম খেয়াল করি নাই। ইয়া হবে ভাই, এটা আরই হবে, আর হবে, সরি, এক্সট্রিমলি সরি। কারণ তুমি যাই বসো এক্স স্কোয়ারের মান তো অলওয়েজ 25 থেকে বেশি আসে, মানে স্কোয়ার মান তো অলওয়েজ নেগেটিভ থেকে বেশি। একটু ভুল করছি ভাই, ঠিক আছে একটু ভুল করছি। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার ইয়া হবে ভাই, নাম কি, সকল বাস্তব সংখ্যা হবে। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য।